আমাদের এই ইন্ডাস্ট্রিতে অ্যাটলিস্ট টেক ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ করে, আপনি যদি দালালি করেন তাহলে বিল 5 লাখ, আর আপনি যদি দালালি না করেন অনেস্ট রিভিউ দেন তাহলে বিলটা। সো এটিসির ভিডিও পেইড, ইয়েস, বায়াসড, কারণ ভাই ওরা ইউটিউব থেকে এক ভিডিওতে কামাইতেছে 20 লাখ টাকা, 15 লাখ টাকা, 10 লাখ টাকা। সেখানে আমার পুরা কোম্পানির পুরা মাসের, তখন আমার ইউটিউব ক্যারিয়ার মোটামুটি পিকের দিকে যাচ্ছে, আমাদের গোল্ডেন টাইম আসতেছে। সো আমার সামনে একটা বিশাল কিছুর হাতছানি, আবার এমন একটা জিনিসের হাতছানি যে জিনিসটা লং লাস্টিং না। তো আমাদের এখানে ম্যান পাওয়ার চিপ, অল্প খরচে পাওয়া যায়, এই জন্য বিদেশি কোম্পানিগুলো আইসা এখানে খরচ করতে চায় না। ওরা আগে থেকে একটা পারসেপশন নিয়ে আসে। এবং মানুষজন তো ধরেন এখন তো কন্টেন্ট ক্রিয়েশন করে বাড়ি গাড়ি কত কিছু করে। আপনার কি বাড়ি গাড়ি হয়েছে? তো আজকে মনে হচ্ছে একটা কাজ করতে পারি, যে এই ভিডিও শেষ পর্যন্ত দেখে যে 3টা লার্নিং তার কমেন্টের ভিতরে পয়েন্ট করে দিতে পারবে, এবং এই ভিডিও যেই দিন রিলিজ হবে, রিলিজ হয়তো বা মাসখানেকের ভিতরে হয়ে যাবে বা 10-15 দিনের ভিতরে হবে কোনো এক সময়। সো রিলিজ হওয়ার পর থেকে 7 দিন, এই 7 দিনের ভিতরে যারা এই কমেন্টের ভিতরে দিবে যে 3টা পয়েন্ট, যে সেখান থেকে কি শিখছে, সেখান থেকে আমরা 3 জনকে চুজ করব, এবং আপনি যদি অ্যালাউ করেন তাহলে এই 3 জনের সাথে আমরা কোনো একটা খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করতে পারি যেখানে আপনি থাকবেন। মোস্ট ডেফিনেটলি, যদি আমার অতিথি হিসেবে তার অবশ্যই যদি হেরা মনে করে না ওর ইন্ডিয়া লাভ নাই, আমরা নিজেরাই খাই, তাহলে ইটস ফাইন, সমস্যা নাই। যদি আমাকে নিতে চান আমরা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে পারি। এন্ড হচ্ছে যদি র্যান্ডমলি 3 জন সিলেক্টেড হয়, তাহলে আমি হচ্ছে আমাদের যে সেইটেক আছে, আমার যে প্রতিষ্ঠান সেইটেকের পক্ষ থেকে আমি হচ্ছে 3টা লাইক স্মার্ট ওয়াচ গিফট তাদের জন্য। এটা খুবই জিনিস হবে। এবং আরেকটা কাজ করতে পারি, এই 3 জনকে যেহেতু ওরা অনেক পরিশ্রম করবে, আমাদের স্টুডিও এবং অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির যে স্টুডিও আছে সেটা আমরা ঘুরে দেখাই দিতে পারি যদি চাই আমরা অবশ্যই ইনশাআল্লাহ এটা করব। তুষার ভাইকে আমি মোটামুটি চিনি বলা যেতে পারে 13-14 সাল বা তার একটু পরে হইতে পারে, 14তে হয়তো বা এরকম। তো 14তে এই কারণে, তখন আমি যখন কলেজে পড়ি বেসিক্যালি, তো আমার একটা বিষয় ছিল যে আমি প্রোগ্রামিং শুরু করছি বেসিক্যালি যখন ক্লাস 9-এ পড়ি। এটা 2011-12 বা এই টাইপের কোনো একটা সময়। তো এর পরবর্তীতে যে ঘটনাটা ঘটছে, ওই প্রোগ্রামিং এর পাশে আশেপাশে যেই টেকনোলজি বা ডিভাইস, এই সমস্ত জিনিসপত্রের প্রতি একটা ইন্টারেস্ট ছিল, অটোমেটিক আসে, রাইট? সো ন্যাচারালি ওই বিভিন্ন ধরনের প্রোডাক্ট, ডিভাইস অ্যান্ড এভরিথিং, এগুলো নিয়ে একটা বেশ ভালো ইন্টারেস্ট কাজ করতো। এবং কোন ডিভাইসটা কেমন, কোনটা কেমন পারফর্ম করবে, ইনক্লুডিং ফোন, গ্যাজেটস অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিসে। তো সেই জায়গাটা থেকে সম্ভবত ওই সময় মাত্র কিছু ইউটিউবার বা আপনারা ছাড়াও হয়তো আরো গুটি কয়েক একটা দুটা ছিল আর কি, আমার এক্স্যাক্টলি নাম খেয়াল নেই, বাট ভিডিও মোটামুটি আসতো। এবং আপনাদের ভিডিও সবচেয়ে বেশি আসার পিছনে একটা কারণ হইতেছে আপনারা যেহেতু বন্ধু বান্ধব মিলে একটা কাইন্ড অফ খুব ফান এন্টারটেইনিং ওয়েতে করতেন এবং খুব ক্যাজুয়াল ছিল। ন্যাচারালি এটা চোখে পড়ার মতো একটা জিনিস ছিল। এবং আমি নটর ডেম কলেজে যখন পড়ি তখন ইনফ্যাক্ট ভিডিও বানানোর আমার খুব ইন্টারেস্ট ছিল। ইনফ্যাক্ট আমি একটা সময় ভিডিও এডিটিং করা স্টার্ট করছিলাম। ইনফ্যাক্ট আমার মনে হইতো যে একটু এই টেকনোলজি বা গ্যাজেট এই টাইপের জিনিসপত্র নিয়ে। সো আমার কাছে মনে হয় যে আজকে আমাদের কাইন্ড অফ একজন আরেকজনের সাথে গল্প করা হবে। এবং আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আজকে যেহেতু প্রথমবারের মধ্যে আপনার সাথে আমার সামনাসামনি দেখা হয়েছে, সো অনেক জিনিসপত্র জানি না। সো আমরা জাস্ট গল্প করে সামনের দিকে আগাইতে থাকবো এবং আশা করি কিছু ইন্টারেস্টিং তথ্য এখান থেকে জানা যাবে। এবং ইউজুয়ালি আমরা এই আমাদের একটা খুব সিরিয়াস সেট আপ থাকে, যেহেতু আমাদের পডকাস্টের নাম হচ্ছে ক্যারিয়ার ক্র্যাকার্স, সো আমরা এখানে ক্যারিয়ার, জীবন, লাইফ এগুলো নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি। বাট রাইট অ্যাট দিস মোমেন্ট আমার কাছে মনে হয় যে ইউটিউবিং, তারপর মানুষের আসলে ডিফারেন্ট হবিজ আছে, এবং এগুলো থেকেও টাকা পয়সা আসলে আয় করা পসিবল। সমস্যা যে জায়গাটাতে হয় আমার কাছে মনে হয়, ফর এক্সাম্পল, এটা বাংলাদেশে খুব কমন একটা জিনিস। আমি যদি আমার সময়কার কথাও বলি, ধরুন আমি মাত্র ভিডিও এডিট করা শুরু করছি, 1-2 ভিডিও এডিট করি, আমি ফেসবুকে আপলোড দিলাম, আমার কিছু বন্ধু বান্ধব দেখলো আর এই খুব ফাটাফাটি জোশ একটা জিনিস হয়েছে। হোয়ারাজ ওইটা হয়তো আমি কোনো একটা টেমপ্লেট বা কোনো কিছুকে মডিফাই করে এটা রিজনেবল। এখন বন্ধু তো আসলে জানে না যে এটা টেমপ্লেট মডিফাই করা নাকি কি মডিফাই। সো আমার ভিতরে কিন্তু একটা কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যায়। অ্যান্ড দেন আমি পরবর্তীতে দেখা গেল
ভাবা শুরু করি যে এখান থেকে এখনই ইনস্ট্যান্ট হয়তো আমি টাকা পয়সা ইনকাম করা শুরু করবো, মানে 2 মাস 3 মাস, এবং তারপরে আমি হয়তো বা এটা সেল করার জন্য কোনো মার্কেট প্লেসে বা মানুষজনের কাছে বলা শুরু করি, অ্যান্ড দেন হয়তো বা সেখান থেকে আমি পজিটিভ রেসপন্স আলটিমেটলি পাই না। এবং এই যে 5-6 মাসের ভিতরেই কিন্তু আমার একটা শখ ছিল, সেটাকে আমি মোটামুটি মাটি চাপা দিয়ে তারপরে আমি দেখা গেল সামনের দিকে। এইটা নিয়ে আপনার আসলে মতামত কি? এবং এটা কিন্তু বাংলাদেশে আমার কাছে মনে হয় যে খুবই খুবই কমন, এবং আপনারা যে কাজটা করেন এটা সিরিয়াস রকমের প্যাশন না থাকলে, এবং বিশেষ করে টেকনোলজি কন্টেন্ট, এবং আমার মনে হয় যে আপনার মনে আছে 2014-15 সময় একটা খুব হিড়িক লেগেছিল হইতেছে শর্ট ফিল্মের। আপনি ইউটিউবে ঢুকলেই দেখবেন যে শর্ট ফিল্ম দেন হইতেছে বাংলা ফানি ভিডিও 2016 সেই জায়গাটাতে এই যে লম্বা সময় ধরে এটার সাথে কাইন্ড অফ খিচখে পড়ে থাকা আর কি, একদম বাংলা স্টাইলে, মানে চিপকে থাকা না। মানে এই যে ব্যাপারটা যে মানে আমি একটা জিনিস হালকা পাতলা পারছি কোনো মতে, আর লাইক আগুন ধরাইছি ফার্স্ট টাইম। আগুন ধরাইছি যে এখন ইউরেকা দৌড়ায় সবাই দেখাইতেছি, সবাই অভিভূত হয়ে গেছে। দেন আমি যখন অ্যাকচুয়াল ফিল্ডে যায় পৌঁছাইলাম তখন দেখলাম ভাই এটা সাগর, এখানে সবাই মশাল নিয়ে ঘুরতেছে, কেউ হচ্ছে মানে নিজস্ব কি বলে ওইটাকে মানে অগ্নিকাণ্ড নিয়ে ঘুরতেছে, হোয়াটএভার লাভা নিয়ে ঘুরতেছে, এইরকম একটা ব্যাপার স্যাপার চলে আসে। আমাদের সাথে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা ছিল না, আমাদের সাথে এই ব্যাপারটা ছিল, আমাদের ক্ষেত্রে কেসটা ডিফারেন্ট। আমাদের যে টাইমে আমরা কাজটা শুরু করছিলাম সেই টাইমটাও ডিফারেন্ট, অ্যান্ড আমাদের সিনারিওটা ডিফারেন্ট, সব কিছুই ডিফারেন্ট। সো বর্তমানে যারাই করতেছে বা যে জিনিসই করতেছে সেটার সাথে আসলে মিলাইতে পারবো না, আমি মিলানোটা টাফ। আমরা কিছু অ্যাডভান্টেজ পাইছি, ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ, আনফেয়ার অ্যাডভান্টেজ কিছু সবার ক্ষেত্রেই থাকে, আমরা পাইছি, ডেফিনেটলি পাইছি। আমরা খালি মাঠ পাইছি, ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পাইছি, অপশন কম, তখন আবার ছিল না বললেই চলে। আমি আমার কনস গুলো আগে বলে নিই, কারণ এখন আমি প্রোস গুলা বলবো। লাইক আমি যখন আসছি ভাই, আমি বলতেছি না খালি মাঠ পাইছি, এটা তো মাঠ ছিল না, এটা ছিল আমাজন ফরেস্ট। আমার কাটা লাগছে, গাছ কাটা লাগছে, রাস্তা বানানো লাগছে, সেখানে ওয়াটার সাপ্লাই সিস্টেম করা লাগছে, ইলেকট্রিসিটি সাপ্লাই সিস্টেম করা লাগছে, বসতি করা লাগছে, অন্যদের বলা লাগছে ভাই আসেন এখানে বসতি করেন। এরপর আমরা এখানে একটা সভ্যতা ক্রিয়েট করছি, নট জাস্ট মি, আরও যারা আছে বাংলাদেশের ফার্স্ট জেনারেশন কন্টেন্ট ক্রিয়েটর, স্পেশালি সালমান ভাই, তারপরে হচ্ছে ম্যাঙ্গো স্কোয়াডের শামীম ভাই, তারপরে ভাই ব্রাদার্স ছিল ওই টাইমে, অ্যান্ড আরো চ্যানেলস ছিল যারা মালয়েশিয়াতে বসে ভিডিও বানাইতো, শামীম ভাই 14 সালের দিকে, সালমান ভাই এখানে বসেই বানাইতো, ডিএইচএস এর মধ্যেই। সো মানে এইরকম যাদের দেখে আমরা শিখছি, শুরু করছি, অ্যান্ড ফার্স্ট জেনারেশন যারা ছিল তাদের মোটামুটি এই কাজটা করা লাগছে, ওই অ্যাডভান্টেজ গুলো পাইছে যেগুলো আমি শুরুতে বললাম। অ্যান্ড দেন এই মাঠ মানে কি বলে এটাকে, মানে চাষ করে 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 একটা সভ্যতা তৈরি করা লাগছে। অ্যান্ড এই জায়গাগুলো করে তখন আমাদের রিসোর্স ছিল না। আপনি দেখেন এখন আমরা লাইক কন্টেন্ট করতেছি, আমার সামনে 3টা ক্যামেরা, 2টা মাইক, ঠিক আছে, আমার আশেপাশে হচ্ছে 2টা লাইট আছে ডেডিকেটেড, যেগুলো এই ভিডিওর কাজেই বানানো, ভিডিওর কাজেই তৈরি, এই কাজেই সেল করা হচ্ছে। এরপর সাউন্ড প্রুফিং এলিমেন্ট আছে যেগুলো এই কাজেই তৈরি। সো ওই টাইমে তো এরকম ডেডিকেটেড কোনো কিছু হাতের নাগালে ছিল না। অ্যান্ড মানে সেই আর্থিক ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট তো একটা খুব, ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট তো অলওয়েজ থাকে। মানে এই শিকলটা বাংলাদেশে যে কোনো কিছু স্টার্ট করার ক্ষেত্রে, অ্যান্ড যে কোনো ইন্ডাস্ট্রির শুরুতে ফার্স্ট মুভিং এর ক্ষেত্রে তো এটা থাকেই, এই শিকলটা থাকেই। সেটা আমি সবাই যেহেতু সাফার করে, আমি সেটাতে আর যাচ্ছি না। আমি বলতেছি মানে আইটেমই নাই, রিসোর্সই নাই ভাই। সো আমাদের রেকর্ডিং এর জন্য রেকর্ডার তখনও এক্সিস্ট করতো, এমন না যে ইনোভেশন হয় নাই তখন, বাট আমাদের রেকর্ডার কেনার মতন ওই ফাইন্যান্সিয়াল ইস্যু তো ছিলই। সো আমরা কি করতাম, মোবাইলের মধ্যে হচ্ছে মানে ফোম আছে না, ওই যে কালো ফোমগুলা কাইটা আগে যে আমরা ইউজ করতাম, সেই মোবাইলের মধ্যে ফোম ইনসার্ট করতাম। লাইক হচ্ছে আপনার এখানে মোবাইল না, মোবাইলে এখানে ফোম ইনসার্ট করতাম, ইনসার্ট করে এমনি ভয়েস দিতাম। ও আচ্ছা, যাতে বাতাসগুলো যাতে ফু 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 যাতে না আসে, ডেড ক্যাট যেটাকে বলে আর কি। সো আমরা ম্যানুয়ালি বানাইতাম। স্ক্রিপ্ট লেখার জন্য এই যে আপনি আইপ্যাড রাখছেন, রাইট, আমরা হচ্ছে ভাই বাংলা খাতায়, দিস্তা খাতায় লিখতাম হাত দিয়ে, কলম দিয়ে আর কি অ্যাকচুয়ালি। এরপর হচ্ছে ক্যামেরার ক্ষেত্রে ক্যামেরা ছিল আমাদের, বাট পরে আসছে। এর আগে আমরা স্মার্টফোন দিয়েই কাজ করতাম, স্মার্টফোন, ট্রাইপড, কোনো লাইট, এরকম যে ডেডিকেটেড লাইট এখন যে গোডক্সের লাইটগুলো আমরা ইউজ করি, এই লাইটগুলো কোনোটাই ছিল না তখন। হচ্ছে বানানো লাগতো, লাইট কিনতে গেলে দেখা যেত যে মানে আমাদের বাকি সব বিক্রি করে একটা লাইট কিনতে হবে, এমন অবস্থা ছিল। পিসি ছিল পটেটো পিসি। সো ওই অবস্থায় শুরু করা, অনেক
জিনিস সাফার করা লাগছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা যে আপনি এগুলো দিয়ে বানাচ্ছেন, আপনি তো দেখার লোক নাই, আপনি কন্টেন্ট বানাচ্ছেন, আপনি প্রতিটা পদে 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 কষ্ট করে 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 বানাচ্ছেন, এরপর দেখতেছেন ভিউ হচ্ছে না, 100 ভিউ 200 ভিউ। হ্যাঁ, এখন তো যারা মানে আপনি একটা পেজ খুলে এমনি কিছু দিলে ভাই 100-200 ভিউ হয়ে যাবে, মানে ভাই 1000-2000 ভিউ হয়ে যাবে এমনিতেই অটোমেটিক হয়ে যাবে। আর ওই সময় তখন আপনাদের সবচেয়ে বেশি অ্যাক্টিভিটি সম্ভবত গ্রুপের ভিতরে হইতো, ফেসবুক গ্রুপ। তখন ছিল এক এক সময় এক একটা জিনিসের টাইম থাকে। তো তখন ছিল ফেসবুক গ্রুপে পুশ করতো। এর আগে ছিল ফেসবুক পেজ, এরপর গ্রুপ আবার ডাউন করে দিল, পেজ আবার উঠাইলো। এরপরে শুরু করছে ভিডিও কন্টেন্ট। এখন ভিডিও কন্টেন্ট চলতেছে লাস্ট 2 বছর ধরে, আর নেক্সটও চলবে অনেক বছর ধরে, এটা ট্রু। সো হ্যাঁ, তখন গ্রুপ নিয়ে বেশি, মানে গ্রুপের ভিতরে খুব সিরিয়াস অ্যাক্টিভিটি, এবং ওখানে কিছু কাইন্ড অফ প্যাশনেট লোকজন ছিল, তারাই ভিডিও দেখতো এবং ভিডিওর ফিডব্যাক দেওয়া, কমেন্ট করা, মানে হ্যাঁ, মানে আমরা হচ্ছে লাইক সাবমিট করতাম ইউটিউবে, এরপর হচ্ছে মানে বাকি সব ডিসকাশন, ভিউয়ার সব গ্যাদারিং এগুলো গ্রুপে হইতো। হ্যাঁ, সেটা ট্রু। ইউটিউবের ভিডিও তো এখন মানুষজন আর ডিরেক্টলি লিংক ইউজুয়ালি শেয়ার করে না পেজ থেকে, কারণ একদম নেটিভ কন্টেন্ট না দিলে দেখা যায় যে ওইটা আবার ডাউন হয়, রিচ ডাউন করে দেয় সেই পোস্টার। হ্যাঁ, তো এই যে ধরেন বাংলাদেশের কনটেক্সটে যখনই কেউ কোনো একটা প্যাশন, নট নেসেসারিলি যে শুধু ভিডিও মেকিং বা এই টাইপের জিনিস, ধরেন আপনি এটা তো অ্যাটলিস্ট বলতে পারি যে কারেন্ট জেনারেশনের সাথে অ্যাটলিস্ট কিছুটা হইলেও রেলেভেন্ট। যদিও এখন ধরেন আমার ছোটো ভাই ক্লাস 7-এ পড়ে, বাট ওদের চিন্তা ভাবনা অনেক বেশি অ্যাডভান্স। বাট অ্যাটলিস্ট যারা এখন, আমরা যখন করতাম তখন আমাদের আগের জেনারেশনও সেম ভাবে ভাবতো যে এদের চিন্তা ভাবনা অনেক বেশি অ্যাডভান্স, এরা অনেক ফাস্ট, আর এদের কিছু সমস্যা আছে, কিছু সমস্যা ছিল। এন্ড আমরা এখন সেভাবে চিন্তা করি যে পরের জেনারেশন অনেক অ্যাডভান্স, এরা অনেক ফাস্ট লার্নার, এন্ড এদের কিছু সমস্যা আছে, সেম ব্যাপারটা। তো এই জায়গাটাতে ধরেন আরেকটা ইন্টারেস্টিং জিনিসটা আমি ভাবছি যে কথা বলবো, যদি আপনি কমফোর্টেবল থাকেন। একটা বিষয় হইতেছে অনেক সময় যেটা হয় কি, যে এই টাইপের যখন মানে মিডিয়া বা এই টাইপের জিনিসপত্র ন্যাচারালি খুবই ফ্ল্যাশি টাইপের হবে, কারণ আপনি ভিডিও দিতেছেন, মানুষজন আপনাকে কমেন্টে বাহাবা দিচ্ছে, মানে এটা একটা আলাদা চার্ম আছে, এবং মানে এটা একটা আলাদা ভাইব আছে যে মানুষজন ফলো করতেছে, আমি একটা জিনিস দিছি, এবং মানে একটা ডিফারেন্ট জিনিস। এবং এইটার কারণেই কিন্তু ইনফ্যাক্ট আপনি ওই যে 14-15 দিকের কথা যদি মনে থাকে আপনার কিছুটা, মানুষজনের তখন একটা কমন এই ট্রেন্ড ছিল যে একটা ডিএসএলআর বা কোনো কিছু দিয়ে একটা ভিডিও তৈরি করব, এটা আমি পোস্ট করব, এবং ওইটা তখন মানে খুবই ফ্যাসিনেটিং একটা বিষয় ছিল। এবং মজার বিষয় হইতেছে যে এই দিকে যাইতে যে অনেকের আবার যেটা হয়েছে যে ওইটাও সে ঠিকঠাক মতো করে নাই, আবার এদিকে পড়াশোনা, তার ক্যারিয়ার পুরা ধরেন মেইন ক্যারিয়ার পাথ, যেগুলো ক্যারিয়ার পাথ ধরেন ডিফারেন্ট ডিরেকশনে চলে গেছে। সো আপনারা যেই গ্রুপটা একসাথে ছিলেন বা এখনও মেজরিটি পোর্শন হয়তো একসাথে আছেন, এখানে এমন না যে আপনারা ধরেন আপনাদের ক্যারিয়ার বিসর্জন দিয়ে দিচ্ছেন, আবার বিষয়টা এরকমও হয় নাই যে আপনারা উচ্ছন্নে চলে গেছেন বা এই টাইপের জিনিসপত্র তো আসলে হয় নাই। তো যখন কেউ এই টাইপের জিনিসপত্র চিন্তা ভাবনা করে, বা আপনাদের জন্য আসলে জিনিসটা ওয়ার্কআউট করছে কিভাবে, মানে ওয়ার্কআউট করছে বলতে আমি বুঝাতে চাচ্ছি যে অ্যাটলিস্ট একটা সাকসেসের রাস্তার দিকে কিভাবে টার্ন আউট করলেন। আমি যদি এখানে ভাই এমন ভাব নেই যে না আমি সার্টেন ছিলাম দিস উইল ওয়ার্ক, ঠিক আছে, মোটিভেশনাল স্পিকারদের মতো, না আমি আনসার্টেন ছিলাম ভাই, আমি নিজেও কনফিডেন্স ছিলাম না। অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা কখনো ভাবি নাই যে এটা এইভাবে টার্ন করবে, এইভাবে আমরা এই চিত্রটা দেখতে পাবো এত বছর পরে এসে। আমাদের টোটালি এটা প্যাশন প্রজেক্ট ছিল, অ্যান্ড আমরা এটা হচ্ছে এক্সট্রা হিসেবেই দেখতাম, বাট যেই এফোর্টটা দিতাম, যে হার্ডওয়ার্কটা ছিল, সেটা প্রাইমারি থেকে বেশি ছিল, কারণ প্যাশনটা খুবই ক্লোজ টু হার্ট ছিল। সো মানে এই দুই কম্বিনেশনে আমাদের এই জিনিসটা চলছে, রানিং থাকছে। অ্যান্ড এখানে বেশ কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস চলে আসে। আপনি যে বললেন এই যে মানে যারা এই যে মিস করছে, যারা ঝরে পড়ে গেছে, যারা ট্রাই করছে, যারা ভাই রিস্ক জিনিসটাই এরকম। আমার লাইফেও একটা পজিশনে রিস্ক নেওয়া লাগছে। লাইক আমি কিন্তু হচ্ছে আপনাদের লাইনে ছিলাম, হ্যাঁ আমি প্রোগ্রামিং লাইনে ছিলাম। সো আমি সিএসসি স্টুডেন্ট ছিলাম 3 সেমিস্টার। হ্যাঁ, একটা আমার যখন C++ ধরায় দিল, আমি তখন আমার ইউটিউব ক্যারিয়ার মোটামুটি পিকের দিকে যাচ্ছে, আমাদের গোল্ডেন টাইম আসতেছে এমন একটা, অ্যান্ড আমি এই সব কিছু সেন্টারে দাঁড়ায় আছি। সো আমার সামনে একটা বিশাল কিছুর হাতছানি, আবার এমন একটা জিনিসের হাতছানি যে জিনিসটা লং লাস্টিং না। আমাদের ইউটিউবের ক্যারিয়ার বা কন্টেন্ট ক্রিয়েটরদের ক্যারিয়ার ইউজুয়ালি 3 থেকে 4 বছর সর্বোচ্চ লাস্ট করে।
মানে অনেকটা ক্রিকেটারদের মতন, মানে মোস্ট অফ দ্য আপনি মিডিয়াতে বা যে কোনো জায়গাতে এটা ম্যাক্সিমাম 5 বছর পরে একটা নতুন ফেস না হলে নতুন একটা পর্যায়ে চলে আসে। হ্যাঁ, কিছু এক্সেপশন আছে যারা 10-15 বছর ধরে চলতেছে, এখনো স্টিল গোয়িং গুড অ্যান্ড লাইক ফায়ার। হ্যাঁ, ওইটা এক্সেপশন তো আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি না। সো আমারও ওই পরিস্থিতিতে ছিলাম। সো আমি যখন লাইক আমার রেগুলার, এখন আমি সিএসসি গ্র্যাজুয়েট হব, আমি ইঞ্জিনিয়ার হব, নাকি আমি হচ্ছে যে ইউটিউবিং করব, ইউটিউবার তো তখন আমরা কখনো পরিচয় দিই না এই পর্যন্ত। আমি জাস্ট একটু ছোট করে ইন্টারাপ্ট করি, মানে আপনাকে ডাকার পিছনে এটাও একটা কারণ ছিল যে আপনি সিএসসি স্টুডেন্ট ছিলেন অ্যান্ড দেন সেখান থেকে এখন ডিফারেন্ট একটা ডিরেকশনে গেছেন। কারণ আমাদের অডিয়েন্সের অনেকে মনে হতে পারে যে ইউটিউবারকে নিয়ে আসছি কেন, বা এই টাইপের একটা জিনিস যে রেলিভেন্সি কোথায় বা কি ঘটনা। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে ন্যাচারালি যারা কম্পিউটার সায়েন্স বা এই লাইনের দিকে যাদের চিন্তা ভাবনা বা টেকনোলজি, তো ন্যাচারালি তারা ওই ক্যারিয়ারের ভিতরে এসে অনেক সময় চিন্তা করে, কারণ কোডিংয়ের জিনিসটা ফান্ডামেন্টালি কঠিন, এবং কেউ যদি মনে করে ভিডিও মেকিংটা অনেক বেশি ইজি, আমার কাছে মনে হয় সেটা আরো বেশি কঠিন। আচ্ছা ভাই, আমি এখানে আমার খুব পছন্দের একটা ডায়লগ দিতে চাই, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে বিলিভ করি আমরা যেটা করি এটা রকেট সায়েন্স। হ্যাঁ, বাকি সবারটা ইজি, বাকি সবারটা পানি ভাত, দুধ ভাত। হ্যাঁ, আমারটা রকেট সায়েন্স ভাই, আমারটা ভেরি হার্ড, এটা আমরা মনে করি। এইটা খুবই নাবালক সুলভ একটা চিন্তা ভাবনা। সো এই চিন্তা ভাবনা যদি কেউ থাকেন, আমি যদি থাকি ভাই, আমরা বের হয়ে আসি। দুনিয়াটা আপনি এখনো দেখেন নাই, যদি দেখেন আপনি প্রতি পদে পদে হাম্বল হবেন যে লাইক আপনার পাশের জনই যা করতেছে সেটা মাচ হার্ডার, বাট আপনার ট্রাই করে দেখতে হবে। যখন ট্রাই না করলে আমরা বুঝি না, মানে যে যত দেখছে দুনিয়া সে তত বেশি হাম্বল হয়েছে এন্ড তত বুঝছে যে ভাই আই এম নাথিং। সো সেম ব্যাপারটা, হ্যাঁ নাথিং এর সাথে এখানে নাথিং ফোন আছে, এবং এই স্পন্সরড না, কিন্তু এই ফোন আমি কিনছি তুষার ভাইয়ের আইডিয়াতে, এবং ফোনটা আসলে খুব ভালো, আসলে ভালো। থ্যাংক ইউ। আমি যখন কেউ বলে যে ভাই আপনার রাস্তা থামায়, ভাই আপনার ভিডিও দেখে এই ফোনটা কিনছি, ঠিক আছে, আমি ভাবি যে ভাই এটা কি নষ্ট হয়ে গেছে ওনার ফোনটা, এখন কি আমার মারবে যে ভাই কি সাজেস্ট করছেন এটা, ঠিক আছে জট ফোন। সো না, আলহামদুলিল্লাহ 101% টাইম ভেরি হ্যাপি। একটা না ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমি যেহেতু আমার ওই যে আরেকটা ফোন আছে, তো আমি একটা অ্যান্ড্রয়েড ফোন খুঁজতেছিলাম যেটাতে ধরেন এখনকার ফোনগুলোতে অনেকগুলা করে ক্যামেরা থাকে পিছনে। এটা আমার কাছে খুব একটু ডিসকমফোর্ট কাজ করে যে এতগুলা ক্যামেরা, এই যে মাঝখানে একটা বাম দিয়ে। আপনি মেজরিটি পিপলের হচ্ছে উল্টা চয়েস, আপনার মেজরিটি পিপল চায় বেশি লেন্স থাকুক। না, আমার কাছে মনে হয় যে মানে জিনিসপত্র খুব মিনিমাল থাকলেই ভালো, অনেকগুলা আসলে এই যে, এবং মাঝখানে এখন বাম দিয়ে যেটা করে এটা আমার কাছে খুবই মানে আনকমফোর্টেবল মনে হয়, ভিজুয়ালি আনকমফোর্টেবল মনে হয়, আর ইউজিবিলিটি কেমন হয় আই হ্যাভ নো আইডিয়া। এবং আমার বাজেটও ধরেন খুব লিমিটেড ছিল, যে 20-25 হাজার টাকার ভিতরে এটা জাস্ট সেকেন্ডারি হিসেবে কাজ করবে, কারণ আমি যে আইফোন চালাই সেটাতে চার্জ থাকে না, যদিও এটা 1 বছরও হয় না আমি কিনছি। সো এই কারণে আমি চিন্তা করলাম যে একটা ফোন কিনি, এবং আমি লম্বা সময় ধরে স্যামসাং ইউজ করছি, স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজ, যেটা S20 চালাইছি, S21 চালাইছি, 22 পর্যন্ত চালাইছি, অ্যান্ড দেন পরবর্তীতে আপনার আইফোন কিনছি সম্ভবত। তো আমি এই কারণে ভাবছি যে স্যামসাংয়ের ফোন কিনবো। তো আমি মোটামুটি 20 হাজারের ভিতরে স্যামসাংয়ের ফোন দেখছিও। তো পরে আমি সাব্বিরকে বললাম যে স্যামসাংয়ের এটা কিনবো, তো তখন বলতেছে ভাইয়া স্যামসাং হয়তো বা হইতে পারে না। আমি এখানে ভাই আপনার একটা চিট কোড দিয়ে রাখি। হ্যাঁ, আমি সবাইকে বলতে চাই, অলওয়েজ সবচেয়ে ভালো কোম্পানিগুলার এন্ট্রি লেভেলের প্রোডাক্টগুলো জট হয়। এটা আপনি স্মার্টফোন দেখেন, আপনি বাইক দেখেন, আপনি কার দেখেন, ঠিক আছে, জট হয়। বাট ওদের ফ্ল্যাগশিপগুলোর পিছনে ওরা এত বেশি ফোকাসড অ্যান্ড ওরা এত বেশি ওখানে R&D করে, সেই কারণে ওরা এই বাজেটগুলোর দিকে তাকায় না, কারণ ওই যে ফ্ল্যাগশিপের যেই বাতাস, যে স্রোত, ওইটার সাথে এটা অটোমেটিক চলে যাবে, এটা কিছু করতে হবে না। হ্যাঁ, এটা কিছু করতে হবে না। অ্যান্ড ওরা যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করে, সেই স্ট্যান্ডার্ড মেনটেন করতে গিয়ে অনেক বেশি দাম হয়ে যায় তুলনামূলকভাবে। সো ওই যে ভ্যালু ফর মানি, মানে রেশিওটা ওদের জন্য রং হয়। সো বাজেট জিনিস কিনলে অলওয়েজ স্মল টু মিডিয়াম সাইজের যে ব্র্যান্ডগুলো আছে অ্যান্ড যারা বাজেটেই ফোকাসড, বাজেটের বাইরে খুব একটা কাজ করে না, এদের থেকে কিনবেন। আর যখন আপনি একটু মিডিয়াম টু দামি জিনিস কিনবেন, তখন প্রপার ব্র্যান্ডের থেকে কিনবেন। এইটা আমি অলওয়েজ। এবং ইন্টারেস্টিং ফ্যাক্টর দিচ্ছে, তো আমি নাথিংয়ের ফোন তো আমি এর আগেও দেখছি, এবং নাথিংয়ের ইনফ্যাক্ট সম্ভবত কি ইউজ করছে আমার এক্সাক্ট খেয়াল নেই, তবে নাথিংয়ের প্রোডাক্টগুলো দেখে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। এবং ওদের সিইও প্রায় সময় যে ইউটিউবে ভিডিও বানায় আমি মাঝে মাঝে বসে দেখি, কারণ লোকটা খুব এনথুজিয়াস্টিক ওয়েতে কথা বলে এবং খুবই অথেন্টিক, সে অত সুগার কোটিং করে না, মানে ইজ এ ভেরি নাইস গাই। সো তার ভিডিও দেখতে খুব মজা লাগে। তো
আমি র্যান্ডমলি মনে হলো যে আমার ধারণা ছিল যে নাথিং এর ফোনের দাম সম্ভবত অনেক বেশি, কারণ আমি তো ফোনটা নিয়ে এখন ঘাটাঘাটি করি না। ওদের ফার্স্ট ফোন ছিল 55K এর অ্যারাউন্ডে, এরপর সেকেন্ড ফোনও ওটা ছিল, বাট সেকেন্ড ফোনের একটা 2A ছিল, মানে এ ভার্সনটা যেটা মিনি ভার্সনটা, সো ওইটার একটু দাম কম ছিল। এন্ড এইটা কিন্তু অ্যাকচুয়ালি নাথিং না, এটা নাথিং এর টোটাল সাব ব্র্যান্ড, ওরা আলাদা করে দিবে কিছুদিন পরে, CMF। সো এই CMF ফোন 1 এইটা অ্যাকচুয়ালি, হ্যাঁ এইটা মোস্ট টার্গেটেড হচ্ছে ইন্ডিয়ান রিজিয়ন। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট, পরে আমি নাথিং এর ফোনগুলো দেখতেছিলাম এবং এইটা দেখলাম যে দাম কম। তো আমার আসলে বিশ্বাস হইতেছিল না যে এটা আসলে নাথিং এত কমে তো হওয়ার কথা না, তাইলে মনে হয় এটা কনফিগারেশন বা পারফরম্যান্স অত বেশি এটা ভালো হওয়ার কথা না। অ্যাকচুয়ালি খুব ভ্যালু ফর মানি, যেহেতু আমাদের এই রিজিয়নে দিয়েছে, ওদের মানে টার্গেট অনুযায়ী আর কি কাজ করে। যখন ইউরোপের জন্য বানায় ওরা তখন হচ্ছে ভ্যালু ফর মানি দিতে চায় না, ওরা চায় হচ্ছে অনেক টেকসই, অনেক রিলায়েবল এন্ড অনেক কমপ্লায়েন্স মিট করে যাতে। আর এই রিজিয়নের মানুষজন খালি খুঁজে যে ভাই আমি কম টাকায় বেশি চাই, তো এটা দিতে হয় না। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ফোনের ক্ষেত্রে আমার একটা খুবই ওই খচখচানি কাজ করে, ফোন যদি একটু স্লো হয়ে যায়, মাঝে মাঝে একটু ল্যাগ করে, আমার খুবই এটা ডেফিনেটলি বিরক্তিকর। এই অনলি থিং, এইটা বাদে বাকি সব ধরনের বিরক্তি মানা যায়, বাট ল্যাগ করলে কি হবে? এবং আমি তো যেহেতু ফোনে গেম বা ওই টাইপের কোনো কিছুই কখনো খেলি না, তো এবং অ্যান্ড্রয়েডের প্রতি একটা ছিল, ধরেন স্যামসাং এর ফোনও যেটা হয় 2 বছর 3 বছর পরে আপডেট হইতে হইতে ওদের ক্যাশ এত ভারী হয়ে যায়, সিস্টেম ফাইল এত ভারী হয়ে যায়, এরপরে এটাও দেখা যায় যে একটু ল্যাগ করতে থাকে এবং কিছুদিন পর পর আপনাকে রিস্টার্ট দিতে হয় অথবা রিসেট দিতে হয়। বাজেট ফোন ওদের শুরু থেকেও মাঝে মাঝে ল্যাগ করে। তো ন্যাচারালি যেটা যাই হোক, এখানে আবার স্যামসাং নিয়ে বাজে কথা বলতেছি, আবার নাথিং নিয়ে সবাইকে নিয়ে বাজে ভালো কথা বলতেছি। তো মজার বিষয় হচ্ছে, আমি যখন এটা রিভিউ দেখা শুরু করছি, প্রথমে ইন্টারন্যাশনাল একটা দুটো দেখছি, তারপর বাংলাদেশেও আমি কয়েকটা দেখছি, অ্যান্ড দেন আমি দেখলাম যে এইটার সম্পর্কে সবাই খুব পজিটিভ কথাবার্তা বলতেছে। তো তখন আমার একটু বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছিল যে আসলে এই দামের ভিতরে আবার নাথিং, ওরা টু গুড টু বি ট্রু আর কি। সো এটা তো একটু অবিশ্বাস্য টাইপের একটা, সবাইরে ভরপুর টাকা খাওয়াইছে এরকম ফিলিং আসে, মানে এরকম, মানে আসলে এরকম মনে হয়েছে। যাই হোক, মানে এবং এর পরবর্তীতে যেটা হয়েছে, আমি আল্লাহর নামে ফোনটা কিনছি, কেনার পরে ইনফ্যাক্ট এটা আমার সেকেন্ড ফোন হিসেবে কাজ করে, বাট আসলেই এটা ধরেন আমার সারাদিন আমার সবচেয়ে বেশি মেসেজ আসে হোয়াটসঅ্যাপ, ডিসকর্ড আর জিমেইল, এই 3টা জায়গায়, এবং লিঙ্কডইন, এই 4টা অ্যাপ আমার সবচেয়ে মোস্ট ইউজ। এবং এখানে কন্টিনিউয়াসলি নোটিফিকেশন ধরেন আসতেই থাকে, এবং আমাকেও রিপ্লাই দিতে হয় না এমনিতে। দিন শেষে যে আমি ধরেন, এবং এখানে কিন্তু আমি হোয়াটসঅ্যাপে কল করি, যদি এটা সিমে আমি কখনো কথাটা বলি না, বাট হোয়াটসঅ্যাপে কল, বাট এটার ভিতরে একটা সিম আছে যেটাতে ইন্টারনেট মোটামুটি সবসময় কিন্তু অন থাকে, এবং আমি মোটামুটি 1 মাসের বেশি সময় হয়ে যাচ্ছে ভালো প্রেশারে থাকে। এবং আমি তো যেহেতু ওই যে আইফোন চালাই, সো এখানে অ্যাপ তো ক্লোজ করার কথা আমি ধরেন ভুলে গেছি, সো আমি কিন্তু অ্যাপ ক্লোজ করি না, সো এখানে অ্যাপ কন্টিনিউয়াসলি থাকতে থাকে, তো ব্যাকগ্রাউন্ডে থাকে। স্টিল আমি দেখি যে দিন শেষে আমি যখন বাসায় যাই, মোটামুটি 40 to 45 বা ক্ষেত্র বিশেষে 50% মতো চার্জ থাকে, এবং আমি খুব রেয়ারলি মনে হয় এটা চার্জ দিই, এটা চার্জও খুব ফাস্ট হয়। এবং আরও মজার ব্যাপার, আমি তো ক্যামেরা নিয়ে ধরেন খুব ছিলাম যে এটা ক্যামেরা হয়তো ভালো হবে না, তো যাই হোক ওরা হাসতেছে যে আমি এটা প্রমোশন করে ফেলতেছি। তো যাই হোক, বিষয় হইতেছে যে ওই ক্যামেরার কোয়ালিটি আসলে খুবই চমৎকার এই কারণে, মানে এই দামে চিন্তা করলে চমৎকার, কারণ এই দামে আমি আপ টু মার্ক বলবো, সর্বোচ্চ চমৎকার বলবো না, আপ টু মার্ক বলবো, বাট আপনার কাছে চমৎকার লাগছে, আপনি ইউজার, আপনি হ্যাপি না। ওরা যেটা করেছে এটার ভিতরে ধরেন খুব ভালো রকম এআই এর ইমপ্লিমেন্টেশন করছে, সো লো লাইটে বা ইসে যেটা হয় ছবি, ওগুলা ভিডিওর অবস্থা হয়তো বা আপ টু দ্য মার্ক না, ছবির কথা আমি বলতে পারি, কারণ ছবির ভিতরে ওদের এটা খুব ভালো কাজ করে। হ্যাঁ, আর দেখার কিছু নাই, এত লজিক দিয়ে কি হবে, যার জন্য এটা ইন্টেন্ডেড, যার জন্য বানানো, যে ইউজ করতেছে সে হ্যাপি, এবার ভিতরে কিছু না থাকুক, এটা খালি থাকুক, সমস্যা কি? না ট্রু। এবং ইনফ্যাক্ট আমার কাছে খুবই মজা লাগছে। তো যাই হোক, ব্যাক টু দ্য মেইন টপিক, যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে আপনি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় 3 সেমিস্টারই করলেন প্রোগ্রামিং, সো সিএসসি লাইন বা প্রোগ্রামিং দিয়ে সামনে যাইতে পারেন, আবার এদিকে আপনার ইউটিউবিং এর মোটামুটি একটা ফ্ল্যাশি ক্যারিয়ার। আমরা যখন আর্লিস্ট মানে ছোট বয়সে ছিলাম, তখন এই যে প্রোগ্রামিং জিনিসটা ছিল একটা মানে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এমন একটা ব্যাপার ছিল তখন। এই যে এলিট ক্লাসের ব্যাপার ছিল, এলিট ক্লাস বলতে কি মানে এগুলা দিয়ে বাংলাদেশে বাবা তুমি কিছু করে খাইতে পারবা না, এমন একটা ব্যাপার ছিল। অ্যান্ড এই যে আমি ঝঙ্কার ভাইয়ের কথা যে তখন আপনাকে বললাম, তারপরে হচ্ছে সুবিন ভাইয়ের কথা যে বললাম, এই ওনাদের মতন মানুষরা এটাকে মানে নর্মালাইজ করছে, এইটা আইস ব্রেক করছে, করে আমাদের মতন যারা ইয়াং ছিলাম আমরা তখন, যে না একটা ভরসা পাইতাম যে না এইটা দিয়েও কিছু করা সম্ভব। এখন প্রোগ্রামাররা সবচেয়ে বেশি কামাইতেছে,
এখন বিয়ের ক্ষেত্রে ছেলে প্রোগ্রামিং করে, কোডিং করে, বা হচ্ছে ডেভেলপার শুনলে, হ্যাঁ সফটওয়্যার ইঞ্জিনিয়ার শুনলে কিন্তু অনেক বেশি চাহিদা। বাট মানে যদি আমি 7-8টা বছর ব্যাক যাই, তখন কিন্তু এটা ছিল যে হ্যাঁ তুই এডি করস, এই ইঞ্জিনিয়ারিং করে হইব না, বিল্ডিং এর ইঞ্জিনিয়ারিং কর, নাহলে ট্রিপলি কর, ঠিক আছে, এমন একটা ব্যাপার থাকতো। সো ওই টাইমটা যেভাবে পার হয়ে আসছে, তখন এইটা করা ছিল এক প্রকার পাপ। হ্যাঁ, ওই পাপটা যখন এখন হয়ে গেছে যে সর্বাধিক একটা পুণ্যের ব্যাপার মতন হয়ে গেছে। হ্যাঁ, একটা খুবই, এবং ইউনিভার্সিটিগুলোতে সবচেয়ে বেশি এনরোল হয় এখন সিএসসি তে, রাইট? হ্যাঁ, সো এখন যেহেতু সবচেয়ে গ্লোরিয়াস একটা জিনিস হয়ে গেছে, হ্যাঁ, সো সেম ভাবেও আমরা কন্টেন্ট ক্রিয়েশন যখন শুরু করছিলাম তখন ওই জিনিসটা ছিল নন এক্সিস্টেন্ট। হ্যাঁ, এখন কন্টেন্ট ক্রিয়েটর দেখি অনেক বড় একটা পেশা হয়ে গেছে ভাই, ঠিক আছে? সো মানে এই যে ডিফারেন্সটা, মানে একটা টাইমে আমাদের কাছে ফিল হয় যে মানে ও এটা করতেছে, এটা দিয়ে কী হবে, এটার কোনো ফিউচার নাই প্রতিটা জিনিসের ক্ষেত্রেই। অ্যান্ড এখন যে ইয়াঙ্গার জেনারেশনকে আমরা বলতেছি, ওরা অনেক জিনিস টাচ করবে যেগুলোর ক্ষেত্রে ফিল হবে যে লাইক এটার কোনো ফিউচার নাই। বাট হয়তো 5টা বছর পরে যা হইতে পারে যে এইটাই সবচেয়ে বড় ফিউচার হইতেই পারে। আবার এর মধ্যে অনেক জিনিস ওরা টাচ করবে যেগুলো 5 বছর পর একদম নন এক্সিস্টেন্ট হয়ে যাবে, উধাও হয়ে যাবে, অবসলিট হয়ে যাবে টোটালি, ঠিক আছে? সো 50-50 এরকম একটা ব্যাপার, একটা রিস্ক থাকেই। হ্যাঁ, এই একটা রিস্কি জিনিস কিছু ক্ষেত্রে প্রেডিক্ট করা যায়, কিছু ক্ষেত্রে বলা যায়। হ্যাঁ, যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট ছিল, বাইরের দেশে ট্রেন্ড ফলো করছে, দেখছে যে না প্রোগ্রামিং কোডিং এই জিনিসটা লাগবেই। আমরা এখন যেভাবে বুঝতেছি যে এআই জিনিসটা মোস্ট ডেফিনেটলি এটা বুম করবেই। ইনফ্যাক্ট এটা কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাতে, ভিডিও এডিটিং এর জায়গাতে, প্রত্যেকটা জায়গাতে এটার ইম্প্যাক্ট আছে। হ্যাঁ, রাইট। সো মানে এখন যেহেতু যেরকম বলতে পারতেছি, অনেক জিনিসের ক্ষেত্রে আবার বলতে পারতেছি না আমরা। এই ব্যাপারগুলো অলওয়েজ থাকবে। আপনি যেটাই আপনি ট্রাই করেন, টাচ করেন, যেটা মানে কনভেনশনাল না, ইউজুয়াল না, আমি সেটা বুঝাইতে যাচ্ছি, সেখানে অলওয়েজ আপনার রিস্ক থাকবে। এই রিস্কটা আমিও নিছি, আপনিও নিছেন, আরেকজনও নিছে, যে ভদ্রলোক এখানে বসা নাই। কারণ উনি যে ব্যাপারটা নিয়ে, যেই সাবজেক্টটা নিয়ে, যে টপিকটা নিয়ে রিস্কটা নিছে, সেই রিস্কে উনি মানে কি বলো, ওটা রিস্কি হয়ে গেছে বেশি আর কি। না, আমার কাছে মনে হয় যে রিস্ক নেওয়াটা ভালো, কিন্তু রিস্কের জায়গাটাতে খুব হোল হার্টেডলি নিতে হবে, রাইট? মানে বিষয় হচ্ছে, ধরেন আপনি একটা জিনিস আজকে করলেন, 5 দিন হাওয়া, তারপরে এটা নিয়ে আপনি রিসার্চ করতেছেন না। যেমন আপনি কিন্তু যখন আপনার সাথে অফ দ্য রেকর্ডও কথা হচ্ছিল যে ইন্টারন্যাশনালি কি হয়, কিভাবে হয়, কে কত টাকা চার্জ করে কোনো একটা ভিডিও স্পন্সর, এই যে প্রত্যেকটা জিনিস নিটিগিটি সম্পর্কে ধারণা রাখা, মোস্ট অফ দ্য টাইম আমরা ফ্যান্টাসাইজ করি জিনিসপত্র। আমরা ভাবি যে আমি তুষার ভাই হব, কিন্তু আমি কোনো একদিন ভিডিও বানাই, এরপর দেখি এটা তো অনেক প্যারা, এই প্যারা নিলে আমার 1 সপ্তাহ লাগবে রেস্ট নিতে, তারপরে যে আমি আবার গেট ব্যাক করবো, তখন আবার আমি কিন্তু জিরোতে। মানে কনসিস্টেন্সি যখন থাকে না, তখন কিন্তু আলটিমেটলি এই প্রবলেমটা হয়, এবং মাল্টিপল জিনিস ট্রাই করে। যখন দেখা গেলো 2 দিন হয়তো বা এই টেকনোলজি কন্টেন্টের ভিডিও বানানো শুরু করছে, এরপর দেখছে এটাতে ভিউ নেই, তখন সে ফানি ভিডিও বানানো শুরু করছে। তো তখন কিন্তু এখানে ভাই একটা ফিলোসফি কাজ করে, আই থিঙ্ক। যেমন মানে আমাদের 2টা কমন ব্যাপার আছে, যে লাইক নাই মামার থেকে কানা মামা ভালো, আবার দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। এই 2টা কিন্তু কন্ট্রাডিক্টরি। আমি বলি 2টাই রাইট, বাট কোন প্রেক্ষিতে রাইট, কোন সিচুয়েশনে রাইট, সেইটা ফিগার আউট করতে পারাই লাইফের সাকসেসের ধরেন হাফ। সো এই যে আপনি বললেন মাল্টিপল প্যাশন প্রজেক্ট ট্রাই করতেছে, মাল্টিপল জিনিস, কয়েকদিন কন্টেন্ট ক্রিয়েশন করে, কয়েকদিন প্রোগ্রামিং করে, কয়েকদিন আবার যায় হচ্ছে হয়তো বা সোশ্যাল ওয়ার্ক করে, লাইক মানে কয়েকদিন বিজনেস করে, ঈদ কার্ডের ব্যবসা দিতেছে, ঠিক আছে, অথবা একটা ক্যান্টিন খুলে বসছে, মানে ছোট বয়সে যা করা সম্ভব করতেছে, সবকিছু করার ফলে একটার পিছনে ওই অ্যাক্টিভ প্রেশারটা দেওয়া হয় না, ওই মানে হোল হার্টেডলি করা হয় না, এই কারণে ক্লিক করে না, রাইট? এটা বললেন। বাট ও হয়তো বা ওই টাইমে শুনছে যে ডোন্ট পুট অল অফ ইউর এগস ইন ওয়ান বাস্কেট, সো মাল্টিপল বাস্কেটে রাখছে। ও তো ভাই রং করে নাই, ও তো রাইট করছে, বাট মানে ওই টাইমে, ওই সিচুয়েশনে অ্যান্ড ওই প্রেক্ষিতে জিনিসটা রং হয়েছে। সো আমি বিশ্বাস করি একটা জিনিস কারেক্ট হইতে হইলে মাল্টিপল জিনিস, অ্যাটলিস্ট 5টা থেকে 6টা জিনিস রাইট হইতে হবে। রাইট পার্সনের কাছে আপনার সেটা পিচ করা লাগবে, রাইট পার্সনকে আপনার পার্টনারশিপে লাগবে, আপনার টিমে লাগবে, রাইট প্রোডাক্ট অথবা রাইট প্রজেক্ট অথবা সিচুয়েশন, এনভায়রনমেন্ট, প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ, ফ্যামিলি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ফ্যামিলি গুরুত্বপূর্ণ। আমাদের সাথে আমাদের টিমেরই ছিল খুবই আর্লি এজে, মানে শুরুর দিকে টিমেরই ছিল, ও হয়তো আমাদের সবার থেকে আরো বেশি ব্রিলিয়ান্ট ছিল, আরো বেশি হয়তো বা ও মানে ওর আরো বেশি পটেনশিয়াল ছিল, ওর ফ্যামিলি অ্যালাউ করেনি। আচ্ছা, আমার ফ্যামিলি অ্যালাউ করছে, আমি এদিকে সুবিধা পাইছি। না, ট্রু, মানে ফ্যামিলির আমার কাছে মনে হয় যে সিরিয়াস গুরুত্ব আছে মিনস হচ্ছে ধরেন
আমি নিজে ইউনিভার্সিটিতে যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন থেকে কাজকাম করা শুরু করছি এবং আমি ব্রেন স্টেশন 23-তে কাজ করছি। এটা ব্রেন স্টেশনে আমার ছোট ভাই আছে একটা কাজ করে, সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি বাংলাদেশের এখন। আচ্ছা আচ্ছা। তো এবং আমি যখন জয়েন করছি তখন ব্রেন স্টেশনে ইউনিভার্সিটি স্টুডেন্ট রিক্রুট করতে না, সো আই ওয়াজ ভেরি লাকি আলহামদুলিল্লাহ যে আই ওয়াজ দ্য ভেরি। এন্ড আমাদের টিমের এটিসি টিমের একজন মডারেটর ছিল ছোট ভাই আবিদ। ও যখন ও কলেজ ফার্স্ট ইয়ারে পড়ে তখন ওরে মানে হচ্ছে মোটামুটি তুলে নিয়ে গেছে। হ্যাঁ মানে হচ্ছে ওয়েব ডেভেলপিং করতো, মোটামুটি তুলে নিয়ে গেছে। ও এত ব্রিলিয়ান্ট কোডার ছিল, প্রোগ্রামার ছিল। সো ও তখন আর কি ভাই বলে টলে গেছে, ভাই আমি চলে যাচ্ছি, আমার এখন ফুল টাইম জব হয়ে গেছে, আমি কই তোর স্যালারি কত দিছো? বলতেছে 1 লাখ। আমি কই বেটা পুরা কোম্পানি কামায় নাম গো, ঠিক আছে। খুব ছোট বয়সে ও তখন বাসার থেকে ওরে বের হইতে দেয় না, বাসা থেকে বের হইতে দেয় না। ও আমাদের অফিসে আসতো মাসে একবার, তখন হচ্ছে ওর আম্মার সাথে আগে কথা বলতে হইতো আমার, এরকম আর কি, যে মানে যে হ্যাঁ আসতেছে, আচ্ছা ঠিক আছে বাবা বাস উঠে দিতেছি, নামলে আবার ফোন দিও আমারে, এরকম আর কি। একটা এজ থেকে সে জয়েন করছে, এখন আলহামদুলিল্লাহ খুব ভালো। মানে এই যে এই আপনি মানে আপনার প্রোগ্রামিং যখন করতেছেন আপনার কাছে স্কোপটা আছে, বাট সবসময় আপনার স্কোপটা নাই। ওই সময় যেটা করছি, এবং ইনফ্যাক্ট মাঝে আমার এরকম ছিল 3 মাস 6 মাস আমি প্রায় 1 বছরের মতো ইউনিভার্সিটিতে যাইনি, এবং আমার বাসা ধরেন এটা জানতো, মাঝে মাঝে জানতো মাঝে মাঝে জানতো না, এবং সিরিয়াস রকম বিরক্ত হইতো। এবং আমি ব্রেন স্টেশনে 5 বছর কাজ করছি। প্রথম 4 বছর আমার আব্বা এই চাকরিকে মানে বিন্দুমাত্র কখনো দাম দেয় নাই, এবং তখন পর্যন্ত তার ধারণা ছিল যে আমি যা করতেছি এগুলা মনে হয় খেলনা টাইপের কিছু একটা, এবং কিছুদিন পর আমি হয়তো সিরিয়াস কিছু কাজ শুরু করব। এবং 5 নম্বর বছরে যখন আমি বেসিক্যালি চিন্তা করলাম যে আমি বিয়ে শাদী করবো, এবং আমার আব্বাকে প্রথমবারের মতো, মানে সে এমনিতে বছরে একবার ঢাকা আসতো, কিন্তু কখন আমার অফিসে যাওয়ার কথা সে মানে বলেও না, তার মনে হয়েছে যে এটা অত সিরিয়াস কোনো কিছু হবে না বা এই টাইপের একটা জিনিস। বাট 5 নম্বর বছরের ঠিক আগে একটা ঘটনা যেটা ঘটলো, যে আমাদের গ্রামের কোনো একটা ছেলে, সে ঢাকা ইউনিভার্সিটিতে IIT-তে পড়ে, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিপার্টমেন্ট আছে সেখানে। তো ও ব্রেন স্টেশনে সম্ভবত ইন্টারভিউ দিছে এবং ও চাকরি হয়নি। তো তখন ওই লোক, আমার আব্বা যেহেতু ধান পাট গমের ব্যবসা করে, তো ওই ছেলের আব্বা আবার ধান বেচতে আসছে, তখন কথা এসে, আর ন্যাচারালি গ্রামে তো এটা হয়, সবাই সবার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করে, তো ছেলে কি করতেছে, আর গ্রামে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া মিন্স হইতেছে ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস থিং, অবশ্যই প্রেস্টিজিয়াস, এটা নিয়ে কোনো প্রকার ডাউট নাই। এবং গ্রামে তো মানে একটা গ্রামে যদি কেউ ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, মোটামুটি গ্রামে সবাই জানে যে এই এলাকায় একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বা এই টাইপের একটা জিনিস। সো জিজ্ঞাসা করছে, অ্যান্ড ন্যাচারালি যেটা হয়েছে, ওই তার আব্বা বলছে যে এরকম একটা কোম্পানিতে তো ইন্টারভিউ দিছিল, তো ওখানে তো চাকরি হয় নাই। তো আমার আব্বা এমনিতে জিজ্ঞাসা করছে যে কি কোম্পানি বা কি, তো বলছে ব্রেন স্টেশন বা এই টাইপের একটা নাম। তো তখনই আমার আব্বা ইনস্ট্যান্ট আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তুমি যেখানে কাজ করো এটার নাম কি? ব্রেন স্টেশন। তো মানে আমি তো তাকে বলছি, মানে এটা তার মাথার ভিতরে আছে, কিন্তু সে অত গুরুত্ব দিয়ে এটা শুনে নেয়। আমি বলছি হ্যাঁ। তো বলছে আমাদের এলাকার একটা ছেলে ওখানে পরীক্ষা দিয়েছিল, কিন্তু ও তো টিকে নাই। তা বললাম হ্যাঁ, ওখানে তো আসলে এন্ট্রি লেভেলের যে পরীক্ষাটা হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওটা তো খুবই কঠিন, ওখানে এরকম ঘটনা ঘটে আর কি। তারপর বলতেছে এটা কি কোম্পানি, ঢাকা ইউনিভার্সিটি একটা ছেলে চান্স পাইতেছে না, মানে এটা তো আসলে কিরকম হইলো বা কি একটা বিষয়। তো তারপর থেকে আমার আব্বার মোটামুটি কোম্পানি সম্পর্কে একটু কিউরিয়াসিটি। অ্যান্ড দেন ফাইনালি আমি যখন 5 নম্বর বছরে বললাম যে আমি বিয়ে করব, তখন আমার আব্বা আরো অবাক হইলো যে আমি কি আসলে কোনো সিরিয়াস চাকরি বাকরি করি যে এখন কিছু করস না, তুই বিয়ে করবি কেমনে নাকি? হ্যাঁ সেটাই। সো ওই সময়টাতে যখন বলছি তখন সে ঢাকা আসছে, অ্যান্ড দেন ওইবারই প্রথমবারের মতো সে আমার অফিসে গেছে, এবং অফিসে যাওয়ার পরে যখন দেখছে যে ব্রেন স্টেশনে তখন 4টা ফ্লোর, অলমোস্ট 600+ মানুষ কাজ করে, এবং আমি তখন আলহামদুলিল্লাহ ব্রেন স্টেশনের সিইও যে আছে তার সাথে ডিরেক্টলি কাজ করতাম। সো প্রত্যেকটা জিনিস যখন দেখছে, এবং সে খুবই খুবই অবাক এবং সারপ্রাইজ হয়েছে। বাট এই যে তার আগের যে 4টা বছর এই যে ধৈর্য ধরে আমার ফ্যামিলি সহ্য করছে, আমার কাছে মনে হয় যে উপরআল্লাহর এটা অশেষ রহমত, এবং এই ফ্লেক্সিবিলিটি সবাই পায় না। আমি কিন্তু আমার ধরেন প্রথম 4 বছর বাসায় কোনো কন্ট্রিবিউশন আমার করতে হতো না। আমি এমনিতে বিভিন্ন ফেস্টিভ্যাল যখন হয়তো ঈদ বা এই টাইপের, তখন হয়তো বা জিনিসপত্র কিনে দিচ্ছি, বাট রেগুলার আলহামদুলিল্লাহ আমার বাসায় কোনো কন্ট্রিবিউট করতে হতো না। তো ন্যাচারালি আমার ওই একটা কাইন্ড অফ লাক্সারি বলা যেতে পারে, যে একটা লাক্সারি ছিল যে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে এক্সপেরিমেন্ট করে। এটা সবার থাকে না, এটা মানে আমাদের মধ্যবিত্ত লোকদের জন্য প্রিভিলেজ। সো এর পরবর্তীতে যেটা হয়েছে যে এই 5 নম্বর বছরে যখন কাজ করে শুনুন, তারপর থেকে আমার আব্বা মোটামুটি, আমি যখন বিয়ে করছি এটা সেটা, তারপরে সে মোটামুটি একটু সিরিয়াস যে না এটা কাজ কাম। সো ফ্যামিলির একটা বিষয়। এবং আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ধরেন অনেকেই যেটা হয় যে যেই কাজটা শুরু করছে সেটাও ভালো মতো করে না, আবার পড়াশোনাটাও ধরেন লাইন মতো নাই।
তো সেই জায়গাটাতে বিশেষ করে আপনি ডেভেলপমেন্টের লাইনেও যেটা হয় রিসেন্ট টাইমে, আপনার চোখে হয়তো এগুলো পড়ে নাই, ধরেন কেউ মাত্র প্রোগ্রামিং শেখা শুরু করছে, সেটা ইউটিউব চ্যানেল খুলে, তারপর ফেসবুকে একটা পেজ খুলে, তারপরে সে টিউটোরিয়াল বানানো শুরু করে। সমস্যা যে জায়গাটাতে হয়, এটাতে কোনো সমস্যা নেই। এই কাজটা, এই সেম কাজটা যদি সে লিঙ্কডইনে করে তাহলে এটা তার ক্যারিয়ারের জন্য বেশ ভালো, ক্যারিয়ারের জন্য হ্যাঁ বেশ ভালো। কিন্তু সে যদি এটা একটা কন্টেন্ট ক্রিয়েটারের মতো চিন্তা করে করতে যায়, ন্যাচারালি সে অনেক বেশি স্ট্রাগল করবে। এবং আলটিমেটলি যেটা হবে, সে কিন্তু প্রোগ্রামিং শিখতে চাইছিল, মাঝখান দিয়ে মাথার ভিতরে ঢুকছে যে কন্টেন্ট ক্রিয়েটর বা এই টাইপের জিনিসপত্র হইলে তো ঝঙ্কার ভাগে তো অনেকে হাততালি দেয়, সবাই চিনুন একটা পোস্ট দিলে ফেম এমন একটা জিনিস, এই ফেমকে রেজিস্ট করতে পারা মানে মহাপুরুষের একটা বৈশিষ্ট্য আমি মনে করি। ভাই ফেম রেজিস্ট করা আপনি 100 মানুষের দিলে 99 জন পারবে না, রেজিস্ট করতে পারবে না। এবং এর পরবর্তীতে যেটা হয় যে ওর ইউটিউবের ওখানে ভিউ হয় না, ও 1 মাস 2 মাস ওটা কন্টিনিউ করে, দেন ওর যে প্রোগ্রামিং শেখার ভিডিও বানাতে কিন্তু ভাই হেভি টাইম দিতে হয়, বারবার টেক কাটো, এটা আবার এডিট করো, দেন এটাকে পোস্ট করো, আবার কেউ কমেন্ট করলে সেটা রিপ্লাই দাও, মানে থিংস আর ভেরি কমপ্লিকেটেড। আচ্ছা কমপ্লিকেটেড, সবকিছুই হার্ড, যেগুলোরই ভ্যালু আছে আই বিলিভ সবগুলোই হার্ড, শুধু আমারটা রকেট সায়েন্স না। সেটাই। সো এর পরবর্তীতে ওর কিন্তু প্রোগ্রামিং শেখাটাও বন্ধ হয়ে যায়, অ্যান্ড দেন প্রোগ্রামিংও হইলো না, এটাও হইলো না, এবং সব মিলে ও কিন্তু একটা এমন একটা জায়গার ভিতরে পড়ে, সেখানে খুব একটা জটিল সিচুয়েশন হয়, এইগুলো হয় না ওইগুলো হয় না, রাইট? মানে ইহকালও গেল পরকালও গেল, হ্যাঁ এমন সিচুয়েশনের মধ্যে অনেকেই পড়ে। সো মানে একটা জিনিসের প্রতি থাকলে, মানে যদি আপনি প্রমিস থাকেন, আই থিঙ্ক এটা মানে আপনাকে বেটার চান্স দেয় সাকসেস। একটা জিনিসের পিছনে লেগে থাকা, হ্যাঁ লেগে থাকাটা অনেক বড় পার্ট, ধৈর্যটা অনেক বড় পার্ট, যেই জিনিসেই থাকুক না কেন। অ্যান্ড এইখানে খুব আর্লি সাকসেস যারা চায়, আমি দেখছি হ্যাঁ মানে ফেসবুক আর ইনস্টাগ্রামের রিলের মতো কাইন্ড অফ, বাট ফেসবুক ইনস্টাগ্রাম মানে ফেসবুক কথা না, ইনস্টাগ্রাম রিলও এখন বেশি হার্ড হয়ে গেছে। ইনস্টাগ্রাম রিল ক্র্যাক করতেও ভাই অনেক, ওই যে রুবিক্স কিউব সলভ করার জন্য লাগে না, সূত্র লাগে না, এরকম ইনস্টাগ্রাম রিলস ক্র্যাক করতেও আপনার অনেক সূত্র লাগতেছে এখন। বাট ফেসবুকের ক্ষেত্রে হ্যাঁ আপনি ক্রিঞ্জ হইলে এনাফ, মোটামুটি ক্রিঞ্জ হইলে যাই হোক, এটা সলভ হয়ে যাবে, এটা আশা করি সলভ হয়ে যাবে। ফেসবুকের মেটা পলিসি চেঞ্জেস হচ্ছে বেশ কিছু, এটা আশা করি ফেসবুক এখন মাঝবাজারের মতো হয়ে গেছে না, এখন হয় নাই ভাইয়া, এটা আরো 2-3 বছর আগে হয়ে গেছে। এখন আইসা আমরা ভোগ করতেছি, যেমন অটো রিক্সা যে একটা ক্যান্সার ঢাকার রাস্তার জন্য, এই জিনিসটা আরো 2-3 বছর আগে থেকেই হয়েছে, এখন আইসা ঢাকাবাসী রিয়েলাইজ করতেছে। এবং অলরেডি গত 2-3 বছরে এটার একটা ফর্মাল ইন্ডাস্ট্রি দাঁড়ায় গেছে, এখানে কারখানা বসে গেছে, কিভাবে ব্যাটারি তৈরি হবে, কি হবে, এভরিথিং, মানে এটা পুরো ফর্মালাইজ হয়েছে, শুধু খাতা কলমে এটা লিগ্যাল হয় না ভাই। যখন আপনি একটা জিনিস মানে এত ম্যাসিভ করে ফেলবেন, তখন আপনার ওইটা মানে যদি আপনার লাইনে হারামও হয় তাও হালাল বানায় ফেলতে হবে, এমন একটা অবস্থা। কারণ এখন তো এটার ভিতরে অনেক মানুষ ইনভলভ হয়ে গেছে, অনেক ব্যাপার হয়ে গেছে, প্রায় লাখ টাকার কাছাকাছি দিয়ে একটা অটো রিক্সা কিনে। আর অটো রিক্সা যদি প্রপারলি অফ করতে যায়, আই থিঙ্ক, যদি আমরা অটো রিক্সা নিয়ে মানে কথাবার্তা বলতেছি না, আবার মানে এইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যে মানে একটা জিনিসটা যখন এত ম্যাসিভ আকারে আপনি নিয়ে যাবেন, তখন সেটারে আর কোনো উপায় থাকে না পলিসি মেকারদের কাছে লিগালাইজের, অথবা মানে কিছু ক্ষেত্রে অ্যালাউয়ের, বা মানে একদম যে নিষিদ্ধ করে ব্যান করে দিব দুনিয়ার বুক থেকে, না এটা তো হঠাৎ করে হবে না, সম্ভব থাকে না। দিস ইজ হাউ প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড ওয়ার্কস, এইটা বুঝতে হবে। আমি যারা হয়তো বা মানে এই ধরনের কাজের সাথে আছেন, যেটা কম্পিউটারের পিছনে বসে কাজ, তাদের এই রিয়েলিটিটা বোঝার ক্ষেত্রে আমি মনে করি একটু গ্যাপ থাকে। হ্যাঁ অনেকে বুঝে, কারণ অনেকের সবার গ্রোথ চাইল্ডহুড একই হয় না, আমরা অনেক প্রিভিলেজ ভাবে বড় হয়েছি ভাই। একটা ছেলে, যেই ছেলের মানে ধরেন 9-10 বছর থেকে কাজ করা লাগে, সেই ছেলে আমার থেকে অনেক বেশি ম্যাচিউর, আপনার থেকে অনেক বেশি ম্যাচিউর। আমার যে বন্ধুটা এখনো বাপ মার হোটেলে বসে খায়, হ্যাঁ ও এখনো আমার আপনার মতো দুনিয়া দেখে নাই। সো পার্থক্য থাকবে সব লেভেলে। আর আমি বিশেষ করি যারা হচ্ছে বাহিরে রোদের মধ্যে কাজ করে, তারা আমাদের থেকে একটু বেশি প্র্যাকটিক্যাল ব্যাপারটা বুঝে। যারা আমরা একটু ভিতরে বসে ইনহাউস কাজ করতেছি, তারা একটু কম বুঝি। যারা অলওয়েজ একটা স্টেশনে একটা জায়গায় বসে কাজ করতেছি, তারা আর একটু কম বুঝি প্র্যাকটিক্যালিটিটা। দোষের কিছু না, বাট এটা আপনার অলওয়েজ মানতে হবে যে অবশ্যই রিয়েলিটির দিকে আর কি আমাদের তাকায় থাকতে হবে। আমি কি মনে করি, হ্যান মনে করি, আর কমেন্টে এটা বলতেছে ফেসবুকে আমার বাবল, আমরা প্রত্যেকটা বাবলে বসবাস করি, হ্যাঁ এই বাবলের মধ্যে সবাই তো বলতেছে, এটা বলতেছে মানে পুরো দুনিয়া জানে এটা না ভাই, না। মানে ইনফ্যাক্ট এটা কিন্তু যখন ফেসবুক ছিল না তখনও কিন্তু এই জিনিস ছিল। আমরা কিন্তু আপনি যদি অফলাইনে চিন্তা করেন, আমি মিরপুর থাকি মানে হচ্ছে মিরপুর 2 নাম্বার, এবং ওইটার ভিতরে একটা সার্কেল, এবং ওই সার্কেলেই যা হয়তো ওইটাই কিন্তু সবাই এটাই। বাট দেখেন ওই একই টাইমে গুলশানের পোলা
মিলিয়ন টাকা কামায় ফেলছে, আমার বয়সী পোলা। হ্যাঁ, ও গুলশান সার্কেলে ছিল দেখা, ও বনানী সার্কেলে ছিল দেখা ও মিলিয়ন টাকা কামায় ফেলছে। বাট আমি ভাবতেছি কি আমি মিরপুরের, আমি মানে আমার সার্কেলের অনুযায়ী আমি একা কাজ করতেছি, মানে আমি অনেক একা গেছি। ওটা হ্যাঁ, তো মানে আমরা রিয়েলিটি চেক দেওয়া উচিত নিজেকে, এইটা আর কি আমার কথা সারমর্ম। যেই বয়সে থাকি না কেন, অ্যাটলিস্ট 15 বছরের পর থেকে নিয়মিত রিয়েলিটি চেক দেয়া আমি কোন জায়গায় দাঁড়ায় আছি। কারণ আমি যখন থেকেই WWW চলে আসছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব চলে আসছে, তখন আপনার ফাইট আপনার পাশের রোডের পোলার সাথে না, গ্লোবাল হয়ে গেছে, গ্লোবালি পুরো দুনিয়ার সাথে আপনার ফাইট। সো আপনি একটা রিয়েলিটি চেক দেন, দিয়ে দেখেন যে কোন অবস্থায় দাঁড়ায় আছি। অ্যান্ড নিজেকে সেলফ ইভ্যালুয়েশন হচ্ছে বেস্ট। সেলফ ইভ্যালুয়েশন করে নিজের সাথে যদি অনেস্ট থাকেন, আপনি হ্যাপি থাকতে পারবেন ইনশাল্লাহ, যে ভাই আমি এইটুক, আল্লাহ আমার এইটুক দিছে, আমি এই অবস্থায় আছি, আমি এইটুক করতে পারছি, আমি এগুলো করতে পারি নাই, এগুলো আমার ব্যর্থতা। প্রোজ এন্ড কনস, লাইক এ রিভিউ, নিজের লাইফের রিভিউ। হ্যাঁ, রিভিউ করেন, প্রোজ এন্ড কনস বের করেন, আপনি অন্তত সন্তুষ্ট বা আত্মতুষ্টির ব্যাপারটা আপনার কাছে থাকবে। না, এই রিভিউর ব্যাপারটাতে আমি ধরেন যখনই বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই, তখন একটা কমন জিনিস বলি, সেটা হইতেছে সবারই তার বর্তমান অবস্থাটাকে অ্যাসেস করা উচিত, যে আমি এখন আমার কি অবস্থা, আমি কোন কাজটা পারি, আমি কি কথা বলতে পারি, নাকি আমি মানুষকে কনভিন্স করতে পারি, নাকি আমি ভালো লিখতে পারি, নাকি আমি ভালো হয়তো বা যে কোনো কিছু অবজার্ভ করতে পারি, বা আমার এডিটিং বা আমার ক্রিয়েটিভ স্কিল অনেক ভালো, আমার ডিজাইন সেন্স অনেক ভালো। যেমন আমার ডিজাইন সেন্স খুবই খুবই বাজে, খুবই জঘন্য, আমার ভাই ভয়ঙ্কর। সো আমি কোনো কিছু আমাকে ডিজাইন করতে দিলে ধরেন আমি সবসময় সলিড, মানে আমি ধরেন টি শার্টও মোস্ট অফ দ্য না, আমার অলমোস্ট সব টি শার্টই হইতেছে সলিড। হ্যাঁ, সো ন্যাচারালি যেটা হয় যে ওই জিনিসটা মানুষ যখন নিজে অ্যাসেস করা শুরু করে, এবং আমাদের কারেন্টলি পুরো পৃথিবীটা এমন হয়ে গেছে যে একটার পর একটা ইভেন্ট ঘটতে থাকে। ধরেন আপনি এখানে আসেন, এত ফাস্ট পৃথিবী মনে হয় কখনো এত ফাস্ট ছিল না, কখনোই ছিল না, মানে সামনে আরো ফাস্ট হবে, বাট এর আগে কখনোই ছিল না, কখনো এত ফাস্ট ছিল না, মানে নেভার এভার। এবং খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমরা এখন টয়লেটে যাওয়ার সময় ফোন নিয়ে যাই, এবং আমিও নিয়ে যাই, মানে বিষয়টা এরকম না যে আমি টয়লেটে ফোন নিয়ে যাই না, বাট আমি মাঝে মাঝে চেষ্টা করি, বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, যে টয়লেটে যাওয়ার সময় ফোন যাতে না নিয়ে যায়। এবং যখন কেউ যদি এটা নিজেও একটু ট্রাই করে দেখে, যে ফোন না নিয়ে একদিন একটু যেয়ে দেখি কি অবস্থা, একা একা চিন্তা করা, একা একা থাকা, এইটা বেশ ক্রিটিক্যাল। এন্ড এই স্ট্রেস এন্ড ফ্রাস্ট্রেশন গুলো কিন্তু আমাদের আসে যে আমরা নিজের সাথে ওই কথাগুলো নিজের মাইন্ডে রিপিট করি না, রিপিট করার টাইমই তো নাই ভাই। না, এই একটা পর একটা ধরেন ইভেন্ট চলতে থাকে, কাজ করতেছি সারাদিন, প্রোডাক্টিভ লাইফ চলতেছে, একাডেমিক লাইফ চলতেছে, ফ্যামিলি লাইফ চলতেছে, এরপর ফোনের ভিতর ঢুকে ইনফরমেশন ওভারলোড হয়ে বোমবার্ডেড হয়ে যাচ্ছি। মানে লাইক আপনারা যদি আগে হচ্ছে ইনফরমেশন ঘুষি দিত আপনারে, এখন হচ্ছে আপনার সিরিয়াল বোমা হামলা করে ভাই। হ্যাঁ, মানে এত কন্টেন্ট, মানে এত জিনিস, এগুলো নিয়ে আপনার মাথায় আর কোনো স্পেস নাই যে আপনার সারাদিনের কাজ বা আপনার কি থটস গুলা, সেগুলাকে ও একবার লুপ করবে, একবার রান করবে, সেই স্পেস নাই, সেই টাইমটাও আমরা দেই না। মোবাইলটা ওই লাস্ট ঘুমানোর আগ পর্যন্ত হাতে মোবাইলটা থাকে, এরপর ফোনটা পড়ে যায়। সো ইনফ্যাক্ট ধরেন কন্টেন্ট ক্রিয়েশন বা আপনি যেই লাইনে আপনি আগাচ্ছেন, এইটার একটা খুবই বাংলাদেশের কনটেক্সটে যদি চিন্তা করে দেখেন, মানে ইনফ্যাক্ট আমি অফ দ্য রেকর্ড আপনাকে জিজ্ঞাসা করতেছিলাম যে সার্ভাইভ করা আসলে বেশ ট্রিকি, বিশেষ করে ফাইন্যান্সিয়ালি আপনি যদি চিন্তা করে দেখেন। এবং আমি বাংলাদেশের মোটামুটি এই যে টেকনোলজি ভিডিও বা যারা বানায়, আপনাকে এবং জামান ভাই আমাকে ডিরেক্টলি এখনো চিনে না, বাট মানে জামান ভাইকে আমি খুবই খুবই রেসপেক্ট করি, কারণ দুজনের কন্টেন্ট আমি যখন দেখি আমার কাছে মনে হয় যে মানে কথার ভিতরে একটা অথেন্টিসিটি আছে। আচ্ছা, আর জামান ভাইটা হচ্ছে মানে আরো আপনাদের ফিল্ডের কাছাকাছি। সো মানে অথেন্টিসিটিটা আমার কাছে মনে হয় যে খুব হাই। বাট আপনি যদি এখন কারেন্ট কনটেক্সট চিন্তা করে দেখেন, যে কোনো কন্টেন্ট তৈরি করার সময় সেখানে এত বেশি ফেব্রিকেটেড থাকে। ফেব্রিকেটেড মিনস হইতেছে খুবই কাইন্ড অফ প্রমোটেড, বায়াসড, এবং যেহেতু স্পন্সর্ড। সো এবং অফ দ্য রেকর্ড আপনি ইনফ্যাক্ট বলতেছিলেন যে ভাই যদি আমি টাকা কামাইতে চাই তাহলে আরো কামাইতে পারে, বা মানে চাইলে 5 লাখ টাকা কামাতে। হ্যাঁ, তো এই জায়গাটাতে ধরেন এই যে লম্বা সময় ধরে ধৈর্য ধরে বসে থাকা, মানে 14 সাল থেকেও যদি ফর্মালি চিন্তা করেন প্রায় 10 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। এই 10 বছর ধরে ধরেন, হ্যাঁ 10 বছরের মতো সময়, মানে কাইন্ড অফ সবকিছু থেকে একটু গুটায় রেখে বা এই টেম্পটেশনগুলো ধরে রেখে চলা, মানে এইটাকে আপনি কিভাবে দেখেন? এবং মানুষজন তো ধরেন এখন তো কন্টেন্ট ক্রিয়েশন করে বাড়ি গাড়ি কত কিছু করে, আপনার কি বাড়ি গাড়ি হয়েছে কিনা? বাইক আছে বেশ ভালো, আমি একটা দেখছি ছবি, বাট বাড়ি গাড়ি ঘুরছেন কিনা? না, মানে এখানে ভাই মানে আইডিওলজিক্যাল এন্ড ফিলোসফিক্যাল কিছু ব্যাপার আছে, এখানে কিছু ব্যক্তি ক্যালিবারের ব্যাপার আছে।
আমরা যখন আমরা কন্টেন্ট ক্রিয়েশন যখন করতে আসছি, আমাদের একটা মাত্র সোল পারপোসে শুরু করা, সেটা হচ্ছে দেশের মানুষকে জানাবো কনজিউমার টেকনোলজি নিয়ে, অ্যান্ড মানুষ যাতে সচেতনভাবে পারচেসটা করে। কারণ আমরা যখন আসছি তখন সচেতনতার প্রচন্ড অভাব সরকারের মানে করা লাগতেছে, এই সচেতন করা লাগতেছে যে আপনারা খালি পায়ে বাথরুমে যাবেন না। ওই টাইমে আমরা শুরু করছি ভাই। হ্যাঁ, আপনার এখন হাসি লাগতে পারে, অডিয়েন্সের লাগতে পারে যে ভাই এইটাও কি মানে মানুষের জানান লাগে যে ভাই জুতা পরে বাথরুমে যাবেন, টয়লেটে যাবেন। ওই টাইমে ঘরে ঘরে যা জানান লাগতো, যে মনে আছে কিনা, মানে এগ্রি করেন কিনা, যে ঘরে ঘরে যা জানান লাগতো যে খালি পায়ে বাথরুমে যাবেন না, এটার কনস বুঝাইতে হইতো, কি কি প্রবলেম ছিল সেগুলো বুঝাইতে হইতো। সো সচেতনতার খুব ম্যাসিভ অভাব ছিল। সেই টাইমে আমরা একটা পারপাসে শুরু করে আমরা সচেতন করব যাতে সে জেনে বুঝে পারচেসটা করে। এন্ড আমরা এই রিয়ালিটিটাও মানি, সবার পারচেসিং একরকম হবে না, সবার চয়েস একরকম হবে না, সবার চিন্তা একরকম হবে না। এন্ড এইটাই স্বাভাবিক হিউম্যান লাইফে। কেউ ওপ্পো ফোন কিনে খুশি, কেউ ভিভো কিনে খুশি, কেউ আইফোন ছাড়া মনে করে অন্য কোনো ফোন কিনলে ওই মানে টাকা নষ্ট করতেছে। সব ধরনের মানুষই থাকবে এই পৃথিবীতে, এটাই স্বাভাবিক ব্যাপার। এটাও বুঝে শুনে আমরা নামছি। সো যেহেতু আমরা সচেতন করতে চাইছি, আমরা যখন দেখলাম এইখানে মাল্টিপল ফ্যাক্টরস কাজ করতেছে, লাইক বিজনেস, যে প্রতিষ্ঠানটা ফোন বানাইতেছে সে আছে, তার একটা মার্কেটিং টিম আছে, তার একটা সেলস টিম আছে, আমরা আছি, এখানে মিডিয়া আছে, প্রত্যেকের কিছু আলাদা এজেন্ডা আছে, প্রত্যেকের কিছু কাজ করার আলাদা ক্রাইটেরিয়া আছে, প্রত্যেকের কি বলে মানে কিছু টার্গেট আছে। হ্যাঁ, এখন একটার সাথে ভাই এরকম মানে ওই যে মানে অ্যাটম যেভাবে ক্ল্যাশ করে না, এইভাবে ক্ল্যাশ করে, ঠিক আছে? সো সেলস টিম চায়, কোম্পানির বিজনেসের সেলস টিম চায় তুমি আমারে প্রচুর তুমি বিজ্ঞাপন করো, প্রচুর তুমি আমার সেলস আইনা দাও, ঠিক আছে? সো তখন মার্কেটিং টিম তো বসে যে কি কি কোন কোন জায়গা থেকে আমরা বিজ্ঞাপনটা করব। সো এর মধ্যে একটা চলে আসে ইউটিউবার্স, ঠিক আছে? ইউটিউবারদের দিয়ে আমাদের প্রমোশন করতে হবে। অ্যান্ড টেক ইউটিউবার যেহেতু একটা বড় স্টেক একটা ফোন কোম্পানির জন্য, ঠিক আছে? সো ওদেরকে দিয়ে করাইতেই হবে। বাট ওদের দিয়ে করাইলে কি, ওরা যখন বলবে এই ফোনের এটা ভালো না, ওইটা ভালো না, তখন আবার কিন্তু ওই যে সেলস টিমই চাইছিল লোক আসুক ওদের কাছে, লোক ওদের কাছে যায় বলে আপনার তো এটা ভালো না ভাই। লেগে গেল না একটা প্যাচ? হ্যাঁ, লেগে গেল একটা প্যাচ। আবার আমাদের কথা, আমরা যদি মার্কেটিং টিমরে খুশি করি, সেলস টিমরে খুশি করি যে ভাই ভালো 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 ভালো, হ্যাঁ, তাহলে আমরা যেই মানে যেই না, বা এটা জাস্ট অথেন্টিসিটি বলবো না, আমি বলবো এটা পিলার, এটা ফাউন্ডেশন। এই অডিয়েন্স যারা আমাদেরকে ধরে রাখছে এই জায়গাতে, হ্যাঁ, তারাই তো ছেড়া দিবে ভাই তুই পুরো মরে যা। আমি যদি কন্টিনিউয়াসলি একবার দুইবারে হয় না, একবার দুইবার দাঁড়ালি করে ভাই কেউ পড়ে গেছে এমন কিছু না, বাট এগুলো যখন কন্টিনিউয়াসলি চলতে থাকে তখন সচেতন মানুষ আপনাকে মোস্ট ডেফিনেটলি অ্যাভয়েড করবে। অ্যান্ড তখন আপনার গ্রহণযোগ্যতা থাকবে না। গ্রহণযোগ্যতা না থাকলে আপনি মার্কেটিং টিমের নেক্সট যেই লিস্টটা যাবে যে আপনাকে দরকার প্রমোশনের জন্য, সেই লিস্টে থাকবেন না। হ্যাঁ, খুবই কন্ট্রাডিক্টরি, খুবই কনফ্লিক্টিং। অ্যান্ড আপনি একটা সিঙ্গেল জায়গায় মিস করলে আপনার গর্দান গেছে, মোটামুটি এইরকম একটা ব্যাপার। সো আমরা এখানে শুরু থেকে যে টেম্পটেশনটা অ্যাভয়েড করি, সেটার সোল পারপাস হয়েছে ভাই সচেতন করতে হবে মানুষকে, এটা আমাদের মেইন টার্গেট। নাম্বার 2, আমরা যারা আছি আলহামদুলিল্লাহ এটিসিতে, আমরা সবাই যেই ধরনের ফ্যামিলি থেকে উঠে আসা, খুবই নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা উঠে আসা, আমাদের কখনো টাকা দিয়ে অনেক টাকা কামাইতে হবে, অনেক বড় লোক হইতে হবে এমন ব্যাপার কখনো আমাদের ছিল না। হ্যাঁ, এটা ক্ষুধা ছিল, বড় হইতে হবে, বড় কিছু করতে হবে, এই ক্ষুধাটা ছিল। অ্যান্ড আমরা সেটার জন্য ট্রাই করছি, আলহামদুলিল্লাহ কতটুক পারছি জানি না, বাট সেই ট্রাইটা করছি। টাকা পয়সার ব্যাপারে ওই অর্থ লোভ অ্যান্ড যে ফেমের ব্যাপারটা, ফেমের সাথে টাকার খুব ডিপ কানেকশন, ফেমের ব্যাপারটার ক্ষেত্রে আমরা উল্টা একটু ডিফারেন্ট। আমরা বলেন জামান ভাইরা বলেন, মানে এই টেকের ক্ষেত্রে, এই টেকনোলজি নিয়ে যারাই কাজ করে, এরা একটু ফেমের ক্ষেত্রে একটু কি বলে হয় আত্মগোপনে থাকে। হ্যাঁ, একটু আত্মগোপনে থাকে, লুকায় থাকে, অত বেশি পাবলিসিটি করে না। আমরাও শুরু থেকে মোটামুটি এমন প্র্যাকটিসটা করছি। এই জন্য ফেম আমাদেরকে, ফেম হচ্ছে একটা, ধরেন এটা একটা রোগ হয়ে যেতে পারে অনেকের জন্য, এটা একটা রোগ। অনেক সময় যেটা হয় মানুষের হাততালি না দিলে তখন নিতেই পারে না। সো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এই রোগ আমাদের টাচ করে নাই অতটা। হ্যাঁ, একটু করে নাই সেটা আমরা বলবো না, একটু করছে, বাট অতটা টাচ করতে পারে নাই। অ্যান্ড সেটার মানে একটা চেইন রিয়াকশনের মতন টাকার যে ব্যাপারটা, সেটাও আমাদের
ওইভাবে টাচ করতে পারে নাই, ওইভাবে টানে নাই। হ্যাঁ, টাকা সবারই প্রয়োজন আছে। এখানে আমার কিছু পার্সোনাল একটা ব্যাপার আছে, আমি যদি একটু এক্সটেন্ড হবে মনে হয় আপনার। না কোনো সমস্যা নেই, প্লিজ। এখানে একটা ব্যাপার, মূল ব্যাপার ছিলাম মোস্ট প্রবাবলি এটা আমার কারণে হয়েছে আর কি। হ্যাঁ, মানে এখানে দায়ী বললে আমি, এখানে যদি যে না মানে কে হচ্ছে করছে, ক্রেডিটটাও আমার, দায়টাও আমার। হ্যাঁ, আমি দুইটাই নিচ্ছি, আমি একটা নিব না, আমি দুইটাই নিচ্ছি। এখানে ব্যাপারটা হচ্ছে যখন আমি এটিসি লিড দিচ্ছি, হ্যাঁ, সো আপনি জানেন যে লিড দেয় তার কথা মতন কোম্পানি চলে, তার আইডিওলজি অনুযায়ী কোম্পানি চলে, দেশ চলে, তার ফিলোসফি অনুযায়ী দেশ চলে, কোম্পানি চলে। আর আমার টাকার ব্যাপারে ফিলোসফি ছিল ভাই টাকা খারাপ। আপ আনটিল 2023 সাল পর্যন্ত আমার ক্যারিয়ারের স্টার্ট থেকে শুরু করে গোল্ডেন টাইম, পিক টাইম সব শেষ করা পর্যন্ত 2023 সাল পর্যন্ত আমার চিন্তা ভাবনা ছিল ভাই টাকা হইলে আমি খারাপ হয়ে যাবো। টাকা হইলে তুষার মানুষের লগে ভালোভাবে কথা বলবে না আগের মতন, মানুষ বিনা স্বার্থে হেল্প করবে না যেভাবে করে, আমার পা মাটিতে লাগবে না, মাটি থেকে উপরে উঠে যাবে, মানুষকে আমি মানুষ মনে করবো না। আমার কাছে এই ফিলটা হইতো, এন্ড আমি খুব ডিপলি এটা বিশ্বাস করতাম। এই ঘটনা ঘটে, এই ঘটনা ঘটছে দেখে, আমার আশেপাশে অসংখ্য ঘটছে দেখেই আমার কাছে এই ফিলটা আসছে, এন্ড আমি এটা খুব ডিপলি মানে বিশ্বাস করতাম। এন্ড আমার আশেপাশে কিছু মানে এটা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরও ছিল, কিছু পার্সনও ছিল যারা যারা এইটাতে পজিটিভ একটা বাতাস দিচ্ছে, ঠিক আছে। সো এই কারণে আমি মানে অ্যাপ্রিশিয়েট না, মানে ওরাও বুঝাইছে যে না এটা ট্রু। হ্যাঁ, ওই টাইমে এসে কেউ আমার যদি কলার ধরে একটা ঝাঁকি দিত যে তুই তোর ক্যারিয়ারের পিক টাইমে আসোস, তোর এইটাই সময়, ঠিক আছে, তুই এখন কামায়া নে, তুই কামায়াটা ভালো কাজে ব্যবহার কর, অথবা টাকার অ্যাকচুয়াল যদি যে ধর্মটা, টাকার অ্যাকচুয়াল যে রূপটা, সেটা যদি আমারে প্রপারলি কেউ বুঝাইতো, কলার ধরে হইলেও বুঝাইতো, ঠিক আছে, তাও আমার জন্য অনেক বেনিফিটেড হইতো। আমার কাছে এখন এসে ফিল করি না, আমি রিগ্রেট করি, আমি এক ফুটও রিগ্রেট করি না। হোয়াট এভার হ্যাপেন্স, আমার তাকদিরে ছিল সেই টাইমে, সেটা আমার জন্য রাইট ছিল, এই জন্য এটা আমার সাথে হয়েছে। এখন আমার কাছে ফিল হইতেছে টাকা প্রয়োজন, কারণ এখন অ্যাকচুয়ালি আমার টাকা প্রয়োজন, আল্লাহ ডিসাইড করছে। সো এই টাইমে এসে আমি এই বুস্টটা পাইছি, কারণ আমি রাইট টাইমে বুস্টটা পাইছি ভাই, ঠিক আছে। সো এটা আমি ফিল করি, আমার রিগ্রেটের কিছু নাই, দেয়ার ইজ নাথিং টু রিগ্রেট পাস্টে। কিন্তু যদি আমি এসবে বিশ্বাসী না, আমি এসবে একদম বিশ্বাসী না। যা হয়েছে আল্লাহ ভালোর জন্য করছে, খুব সিম্পল। সো ওই টাইমটা আমি টাকায়, মানে মানুষ শুনলে হাসে, ভাই টাকা কেউ চায় না, আমি চাইতাম না, লিটারেলি আমি টাকা ফেরত দিতাম, টাকা দিতাম না। আমার কাছে এসে আমাদের পিক টাইমে অনেক বড় বড় প্রতিষ্ঠান এসে আমাদেরকে ইকুইটি অফার করছে, আচ্ছা, যে তুমি আমাদের মার্কেটিং এর এই সেগমেন্টটা দেখো, তোমার আমি লাইক 5% দিতেছি, 10% দিতেছি। কিছু শপ আইসা 20% অফার করছে, ভাই 20% আপনাদেরকে দিচ্ছি, আপনারা জাস্ট মার্কেটিংটা দেখেন। কারণ তখন মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ইনফ্লুয়েন্সার, এগুলো খুব দুর্বোধ্য জিনিস মানুষের কাছে, মানুষ এগুলো নিতে পারতো না। মানে সে অলওয়েজ অফলাইন জিনিস করে আসছে, ডিজিটাল মানে অনলাইন জিনিসটাই কিন্তু তাদের কাছে ছিল খুবই টাফ। আপনি কি খেয়াল আছে যখন আমাদের আইসিটি সাবজেক্টটা দিল, আমার খুবই মানে ওই চিত্রটা আমার অলওয়েজ চোখে ভাসে, যে আমাদের টিচাররা যারা খুবই এক্সপার্ট ছিল, যারা খুবই মানে কি বলে মানে জানাশোনা ভালো ছিল, যখন আইসিটি আসলো মুহূর্তের মধ্যে সবকিছু চেঞ্জ হয়ে গেল। কিভাবে কম্পিউটার ওপেন করতে হয় অনেক আইসিটি টিচার জানতো না। আমার স্কুলে আমি মোটামুটি আইসিটির দায়িত্বে ছিলাম, সবার পিসিটিসি ওপেন করে দিতাম, সব পড়ানো শেখাতাম, এই এমনি এমনি ধর, এমনি এমনি কর, ঠিক আছে। কারণ আমি জানি আমার যে স্যারটা ছিল, স্যারটা আমি খুবই রেসপেক্ট দিয়ে বলতে চাই, উনি যথেষ্ট শিক্ষিত মানুষ, উনি যথেষ্ট জানাশোনা মানুষ, অ্যান্ড উনি খুবই স্মার্ট মানুষ, উনি একজন ভালো টিচার। বাট মানে ওনার টাইমের জন্য ওইটা একটা বড় ব্রেক থ্রু হয়ে গেছে। উনি হুট করে আইসা যে মানে কি আমার কি করা লাগতেছে আমি কিছু বুঝতেছি না, এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছে। সেম ব্যাপারটাও আমার সাথে এই টাকা রিলেটেড ব্যাপার সেপারে হয়েছে। সো আমি এই ফিলটা করতাম, এই ফিলের কারণে আমরা এরকম অনেক কাজ ছেড়ে দিছি, অনেক জায়গায় ইকুইটি ছেড়ে দিছি, যেখানে এখন ভাই অলমোস্ট কোটি টাকা প্রতি মাসে তারা কামায়, এমন জায়গার ইকুইটি আমরা ছেড়ে দিছি ফ্রিতে। ভাই আইসা বলতেছে, ভাই আপনাদের ইকুইটি দিচ্ছি, আপনার মার্কেটিংটা দেখেন, ডিজিটালটা দেখেন, আপনাদের জন্য সহজ, আমার জন্য সহজ ছিল, ওনার জন্য অনেক হার্ড, যদিও উনি এক্সপিরিয়েন্সড সিজনড ভেটেরান বিজনেসের ক্ষেত্রে, বাট মানে ডিজিটালটা হার্ড। লাইক মানে যে যেটাতে ওই যে বললাম জেনারেশনাল শিফট, ওই স্যারের জন্য আইসিটি তো রকেট সায়েন্স লাগতেছিল, বাট আমার কাছে তো ইজি ব্রো, আমি ডেলি করি, ঠিক আছে, এমন একটা ব্যাপার। কারণ আমি ক্লাস 2 থেকে কম্পিউটার চালাই বাসায়, ঠিক আছে। সো আমার কাছে ইজি, ওনার কাছে হার্ড। সেম জিনিস ওই ব্যবসায়ীদের কাছে ডিজিটাল ছিল খুবই হার্ড, আমাদের কাছে আসছিল। আমি ভাই মালিকানা লাগবো না, টাকা পয়সা দিয়ে কী করুম, সমস্যা নাই, আমরা এমনি কাজ করি, আপনি আমাদের নর্মাল বিল যেটা দিয়ে দিন, ঠিক আছে। সো আমি মানে লাইক গোল্ড মাইন ছেড়া দিছি, আপনি আমার 3 বেলা ভাত দিয়েন, এই কথা বইলা। হ্যাঁ, সো মানে টাকার আইডিওলজির কারণে।
সো দেন 2023 সালে আমি বেশ কিছু ধাক্কা খাই। 23 সালের আগে 22 সালের লাস্ট থেকে মোটামুটি ভাই যখন দুনিয়া আপনার উপর ভাঙা পড়বে, একসাথে পড়বে, বিপদ যখন আসবে একসাথে অনেকগুলো আসবে, হ্যাঁ সিরিয়ালি আসবে, একের পর এক আসবে। সো 22 সালের লাস্টের দিকে আমি খুব বড় একটা বিট্রেড হই। আমি যেভাবে দুনিয়াটারে দেখতাম চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এর কয়েক মাসের মধ্যেই আমার আব্বা মারা গেল। সো মানে আমি সবচেয়ে ছোট ছেলে, বাট মানে ওই যে বলে না যে মানে আমার আব্বা মানে তখন আমি আমার ফাদার উপর ফাইন্যান্সিয়ালি নির্ভরশীল ছিলাম না। মানে আব্বা হচ্ছে, আমি ফ্যামিলি চালাইতাম, আমি ফ্যামিলি রান করি আলহামদুলিল্লাহ 8 থেকে 9 বছর ধরে। আমার দ্বারা হচ্ছে ফ্যামিলির রিজিকের ব্যবস্থা হয়। আমি ছোট ছেলে যদিও, বাট মানে বাবা থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যাপার, রাইট? বুঝছেন? অ্যান্ড এটা একটা সবচেয়ে বড় রিয়ালিটি চেক, যেই মুহূর্তে আপনার আব্বা মারা যাবে। সো যারা ভিডিও দেখতেছেন আব্বা আছে, হ্যাঁ বুঝবেন না, মানে যতক্ষণ পর্যন্ত আপনারও আব্বা আছে, আমি আপনার বলতেছি আপনি বুঝবেন না ভাই, আমি আপনার চোখে চোখ রেখে বলতে পারি আপনি বুঝবেন না। যেই মুহূর্ত উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে এর আগ পর্যন্ত আমার কথার এক ফুট আপনি বুঝবেন না। আগে বলবেন হ্যাঁ ভাই বুঝতেছি। আমিও বলতাম, আমি আপনার জায়গায় ওখানে বসে বলতাম ভাই বুঝতেছি, ভেরি হার্ড, ট্রু, বাট না, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। যখন হবে এক্স্যাক্ট ওই মুহূর্তে আপনি বুঝবেন যে আপনার দুনিয়া দুই ভাগ হয়ে যাচ্ছে। সো ওইটা ছিল আমার জন্য লাস্ট ওয়েক আপ কল। আব্বা যখন মারা গেল তখন আমার পায়ের নিচে দেখলাম মাটি নাই। অ্যাকচুয়ালি আমি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, আমি আমার ক্যারিয়ারের পিকে আছি, আমার কোম্পানি আছে, আমার অল গুড, বাট আমার বাপ নাই, মানে আমার মাথার উপর থেকে মানে ছাদ সরে গেছে। সো ওই টাইমে এসে আমার ফাইনাল রিয়ালাইজেশনটা হইলো। টাকা নিয়ে তখন আমি আবার স্টাডি করা শুরু করলাম, রিথিঙ্ক করা শুরু করলাম একটা এমটি স্টেট নিয়ে। কারণ আমার আগের স্টেটে আমি চিন্তা করলে আমি বায়াসড হয়ে যাবো, তখন আমি আবারও বলবো যে টাকা পয়সা ছাড়াও চলে, সমস্যা নাই, কোনো ব্যাপার না, টাকা পয়সা খারাপ এই জিনিসটা বলতাম। পরে আমি যখন স্টাডি করলাম, আমি যখন শেখা শুরু করলাম, জানা শুরু করলাম, দেখা শুরু করলাম, তখন আমি বুঝলাম টাকার ধর্মটা হচ্ছে টাকা ভালো এবং খারাপ। আপনি কিভাবে ইউজ করতেছেন, দিস ইজ লাইক এ নাইফ। হ্যাঁ, কিভাবে ইউজ করতেছেন সেটা প্রত্যেকটা জিনিসে। ধরেন এখানে একটা ক্যামেরা আছে, এটা দিয়ে আপনি ভালো জিনিস শুট করতে পারেন, খারাপ জিনিস করতে পারেন। ক্যামেরার তো আসলে কোনো দোষ নাই। টাকার অনেক বেশি ইনফ্লুয়েন্স এন্ড টাকার অনেক বেশি পাওয়ার। এই পাওয়ারটাকে আই থিঙ্ক যাদের ওই সেলফ কন্ট্রোলটা আছে, আই থিঙ্ক এই জিনিসটা টাকাটাকে গ্র্যাব করে ভালো জিনিসে লাগানো উচিত, ভালো কাজে লাগানো উচিত। অ্যান্ড এইভাবেও আমি চিন্তা করছি, হয়তোবা এটা ভুল, হয়তোবা এটা বায়াস, আমি এইভাবেও চিন্তা করছি ভাই আমি নিজেরে চিনি, আমি খারাপ বাট আমি জঘন্য না, আমি অন্তত এইটুক নিজের সেলফ অ্যাসেসমেন্ট দিব। বাট আশেপাশে অসংখ্য জঘন্য মানুষজন আছে, তাদের কাছে এই টাকাটা যদি চলে যায় তারা খুবই জঘন্যতম কাজে ইউজ করবে। এর থেকে অন্তত আমার কাছে আসলে যদি আমি হালালভাবে কামায় আনতে পারি, তাহলে এই জিনিসটা আমি মনে হয় ওদের থেকে বেটার ইউসেজে লাগাইতে পারবো। আমার কাছে ফিল হয়েছে, হয়তো বায়াসড এটা, আমার কাছে ফিল হয়েছে। সো এই অনুযায়ী তখন আমরা 2023 সাল থেকে আমি চেঞ্জ অনেকখানি, আমার কোম্পানিও তখন অনেকখানি চেঞ্জ। এর আগ পর্যন্ত ওই যে বললাম টাকা জিনিসটারই পছন্দ করতাম না, কি কামাবো ভাই, এই ব্যাপারটা গিয়েছে। আর টেম্পটেশনের যে ব্যাপারটা বলতেছেন, মানে টাকা ইনকামের, বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা 2020-এর আগে 21-এর আগে গরিব ছিল, এখন কি বড় লোক নেই, এখন অনেকে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ। বাট 2020-21-এর আগে গরিব ছিল, স্পন্সর বলতে তেমন কিছু এক্সিস্ট করতো না। আমরা যারা একদম নিশ তাদের কাছে স্পন্সর ছিল, বাট এটা হচ্ছে কাজের বিনিময়ে খাদ্য লেভেলের স্পন্সর, অথবা কাবি খাওয়া যেটাকে বলে, অথবা হচ্ছে দিন আনে দিন খায় এমন লেভেলের স্পন্সর। এটাকে স্পন্সর বলে না, স্পন্সর মানে সামথিং লার্জ, সামথিং মানে বিগ ভলিউম। এই জন্য আমি অফ দ্য রেকর্ড আপনাকে জিজ্ঞাসা করতেছিলাম যে 15-20 জনের কথা বললেন, এই স্পন্সরের টাকা দিয়ে কি চলে? হ্যাঁ, আমাদের আলহামদুলিল্লাহ ভাই, আমাদের অপারেশন কস্ট যা, আমাদের অপারেশন কস্ট উঠে, আমাদের অপারেশন কস্ট উঠে কিছুটা টাকা থাকে, বাট এটা প্রফিটেবল না। আমি এটিসি কে বলি যে হচ্ছে কি জানি, ওই যে বলে না প্যাশন প্রজেক্ট, তো বলি মানে আছে না সমাজ সেবী একটা সংস্থা টাইপের থাকে না, সমাজের জন্য কাজ করতেছে, নন প্রফিটেবল অর্গানাইজেশন। হ্যাঁ, নন প্রফিটেবল অর্গানাইজেশন, এটিসি অ্যাকচুয়ালি নন প্রফিটেবল অর্গানাইজেশন। এন্ড আপনি জামান ভাইয়ের কথা যেহেতু বললেন, আমি পিসি বিল্ডারের জায়গা থেকেও বলবো যে পিসি বিল্ডারও নন প্রফিটেবল অর্গানাইজেশন, জিনিসপত্র যা করে ওনাদের প্যাশন আছে, আলহামদুলিল্লাহ ওনাদের ফাইন্যান্সও আছে, ব্যাকবোনও আছে, সেই কারণে ওনারা অনেক খরচ করতেছে। এন্ড আমার মনে হয় এটিসি
অন্তত সমানে সমান বা প্লাসে থাকে সামান্য, পিসি বিল্ডার অনেক টাইম গেছে ওদের লসে থাকা লাগছে। হ্যাঁ স্বাভাবিক। এবং আমার তো মনে হয় যে পিসি বিল্ডার হয়েছে বাংলাদেশের লাইনাস টেকের কি মানে যেই খরচ করে এখন ভাই লাইনাস কামাইতেছে খরচ করতেছে, পিসি বিল্ডার কামাইতেছে না, এটিসি কামাইতেছে না। এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে বাস্তবতা। বাট মানে আমি যতখানি জানি পার্সোনালি জামান ভাইদের যেটা একটা বলে হচ্ছে ব্যাকআপ আছে, ব্যাকআপ থাকার কারণে দেয়ালের পিছনে একটা দেয়াল থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। আলহামদুলিল্লাহ সেটার কারণে ওনারা কন্টিনিউ করতে পারতেছে। তবে আমাদের আবার অত খরচও নাই, আমাদের দেয়ালও নাই। আল্লাহ মোটামুটি সবাই ভাই ব্যালেন্স ভাবেই দেয়, আমরা আর কি হিসাবটা বুঝি না, হিসাবটা একটু কমপ্লিকেটেড, ব্যালেন্স ভাবেই দেয়। সো এই তো। কিন্তু এই যে 23-এর পর থেকে আপনার যখন টাকা পয়সার ব্যাপারে চিন্তা ভাবনা বা ফিলোসফিটা চেঞ্জ আসলো, তখন কি আপনি ধরেন স্পন্সর থেকে এখন কাইন্ড অফ ওই যে আপনার অথেন্টিসিটি কি কোনোভাবে কমছে কিনা, বা ওই জায়গাটাতে কোথাও কোনো স্যাক্রিফাইস করতে বা কম্প্রোমাইজ করতে? আই বিলিভ আমার অথেন্টিসিটি যদি কমতো বা যদি ডাউন থাকতো আমি এখানে বসতাম না, আপনি আমারে ডাকতেন না। আমি এটা বিশ্বাস করি। হ্যাঁ। আর নাম্বার 2, মানে আমি নিজে সমাজে মুখ দেখানোর মতন আমার পরিস্থিতি থাকতো না। আমার ওই আত্মসম্মানটা আছে যে আমি সার্টিফাইড দালাল ভাই হয়ে যাব। হ্যাঁ, দালাল ভাই আর কি হয়ে যাব, হয়ে এরপর মানুষের সামনে মুখ দেখাবো। আমার এই আত্মসম্মানটা ভাই এটা আমার অ্যালাউ করে না। আর আমার কোম্পানির ক্ষেত্রেও সেম, আমার কোম্পানিও এই একটা জায়গাতে খুবই স্ট্রিক্ট। আমরা আমাদের কোম্পানিতে গেলে, আমার অফিসে গেলে দেখবেন যে লাইক এনে পোলাপাইন খেলতে দুলতে আইছে, আড্ডা দিতে আইছে, এমন একটা পরিস্থিতি যে কোনো খুব স্ট্রাকচার্ড কিছু না, খুব যে মেইনটেইন হয় এমন কিছু না। পোলাপাইন এসে আড্ডা দিতেছে, হ্যাঁ হুয়া হুয়া কাজ করতেছে, ঠিক আছে, হুয়া হুয়া স্ক্রিপ্ট লিখতেছে, সবকিছু চলতেছে, এইরকম ভাবেই চলতেছে। আমরা ওগুলোর ক্ষেত্রে একদমই স্ট্রিক্ট না। একটা জায়গায় আমরা স্ট্রিক্ট যে ভাই মানুষ ঠকান যাবে না, লোক ঠকান যাবে না। আমার এই একটা ভিডিও আমি করলাম, এইটা দেখা ভাই 2 লাখ 3 লাখ 4 লাখ মানুষ দেখলো। একটা মিথ্যা যদি আমি বলি, এটা 4 লাখ বার আমি নিজে অ্যাম্পলিফাই করতেছি। 4 লাখের আমি জবাব দিব কেমনে ভাই উপরে যায়? আমি আপনার লোক একটা মিথ্যা কথা এখন কইলাম, এখন বললাম আপনার সাথে 1 to 1 অফ দ্য রেকর্ড, 1 to 1 ভাই ও হয়তো আছে শুনলো, দুজনরে আমি ভাই কি আমাদের দিন বললাম ভাই মাফ করে দেন ভাই। হ্যাঁ, একটা ব্যাপার 4 লাখে আমি কিভাবে, এটা তো সম্ভব না। ভাবছেন আপনি কখনো 4 লাখের 5 লাখের 1 মিলিয়ন 2 মিলিয়ন লোকের কাছে কিভাবে মাফ চাবো? এরা মাফ করবে? জীবনে মাফ করবে না, আমি জানি। সো এই সামান্য জিনিস নিয়ে আমার লাভটা কি? আমার তো এই ইহকালেও খুব একটা লাভ নাই, কারণ আমি জানি ভাই দিন চলে যায়। আপনি যারা কোটি টাকা কামায় তাদেরও ভাই ওই যে মাস শেষে দেখা যায় যে টান পড়েন, যা লাখ টাকা কামায় তারও টান পড়েন, যে 10-15 হাজার কামায় চলতেছে তারও টান পড়েন থাকবে, চ্যালেঞ্জ থাকবে, ফাইন্যান্সিয়াল ব্যাপার থাকবে। হ্যাঁ, ভালো লাইফ লিডিং, খারাপ লাইফ লিডিং। এখন এসির মধ্যে বসে আছি, আপনাদের যদি এত মানে আপনাদের যদি ইনকাম অনেক কম হইতো তাহলে এসির মধ্যে বসে এই ভিডিওটা হয়তো হইতো না, আমরা পার্কে বসে ভিডিও করতাম, রাইট? হ্যাঁ, গরমের মধ্যে কষ্ট হইতো একটু, বাট দিন তো চলে যেত, কন্টেন্টও হয়ে যেত। সো এর মাঝখানে আমাদের কি দরকার ভাই এই মিথ্যা কথা বইলা মানুষ ঠকায় এগুলা করার? এগুলোর কোনো মানে দেখি না। এগুলা খুব স্টুপিড মুভমেন্ট আমি মনে করি। মানুষ মনে করতে পারে সে স্মার্ট, সে লোক ঠকায়, এগুলো খুব স্টুপিড মুভমেন্ট, অ্যাকচুয়ালি স্টুপিড। আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, ধরেন আপনার সাথে আমার কিন্তু এর আগে কখনো সামনাসামনি কথাবার্তা নেই, আমি আপনার ফার্স্ট টাইম দেখলাম। ঘটনা হতেছে, বাট স্টিল মানে আমি রিসেন্ট টাইমে চিন্তা ভাবনা করতেছিলাম যে এমন কিছু মানুষজনকে নিয়ে আসবো যাদেরকে আমি লম্বা সময় ধরে চিনি। কারণ এমনিতে আমাদের এখানে টেকনোলজি ফিল্ডের লোকজন আসে ন্যাচারালি, কারণ এটার সাথে প্রোগ্রামিং এর সাথে ডিরেক্টলি কানেক্টেড, সো ন্যাচারালি। সো আমি ভাবতেছিলাম যে টেকনোলজির ধারে কাছে আছে বা মোটামুটি রিলেটেবল। টেকনোলজি তো ভাই অনেক ভাস্ট একটা জিনিস। আমরা আছি একদম সারফেসে, সাগরের উপরে যেটা ভাসতে দেখেন ওইটা হচ্ছে আমরা, রাইট? এরপর এক লেয়ার ভিতরে আছেন আপনারা, এরপর যারা হার্ডওয়্যার মেক করতেছে তারা আরো ডিপ সিতে আছে, সবাই আছে, সবাই মিলেই ব্যাপারটা। সো ওই জায়গাটা থেকে আমি ধরেন চিন্তা ভাবনা করতেছিলাম যে এমন কিছু মানুষজনদেরকে নিয়ে আসবো, এবং প্রোগ্রামিং হিরোর ব্যাপারে আপনি চাইলে নিজে ইন্টারনেটে ঘাটাঘাটি করতে পারেন। মানে আমি ধরেন এই অন দ্য রেকর্ড আছে, কিছু করা আছে, হ্যাঁ। সো আপনি ঘাটাঘাটি করে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ নেগেটিভ কোনো জিনিসপত্র আপনি খুঁজে আশা করি। ভাই নেগেটিভ কিছু কিন্তু থাকতে পারে, আপনারা সবাই পছন্দ করবে এমন কোনো ব্যাপার না। নেগেটিভ বলতে বিষয় হইতেছে যে তার ভেরিফাইড নেগেটিভ, সলিড নেগেটিভ, সলিড ক্রাইমের বা সলিড হচ্ছে একটা প্রবলেমের প্রমাণ পাবো। মানে একটা তো হইতেছে ক্রিটিসাইজ করা, আর একটা হচ্ছে একদম নেগেটিভ যে আমাকে ঠকাইছে, আর একটা হচ্ছে যে ক্রিটিসাইজ। তো ক্রিটিসাইজ টু সাম এক্সটেন্ট হয়তো বা ওইটাও খুবই রিজনেবল অ্যামাউন্টে হয়তো আপনি দেখতে পাবেন, থাকা জরুরি। সো ন্যাচারালি যেটা ইনফ্যাক্ট যখনই যে যেখানে ক্রিটিসাইজ করার চেষ্টা করে
সেখানে আমরা সেটাকে আমাদের যদি কোনো জায়গাতে ল্যাকিংস থাকে অবশ্যই আমরা সেটা ফিক্স করে দিই এবং এটা আমরা পাবলিকলি করি। মানুষ মাত্র ভুল হইতেই পারে, অবশ্যই আমাদেরও হয়। সো সেই জায়গাটাতে যেটা আমরা সবসময় চিন্তা করি যে এমন কোনো মানুষকে নিয়ে আসবো না যারা নিয়ে আসলেই ধরেন রাতারাতি অনেক ভিউ হয়ে যাবে, বা কারণ আমাদের প্রোগ্রামিং হিরো কমিউনিটি মানে যেটাতে এটা রিলিজ হবে এখানে কিন্তু আমাদের অন করা নেই, মনিটাইজেশন না অন করা নেই। এটা আমাদের মনে হয় কত 65 বা 70,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার আছে, এবং ইনফ্যাক্ট আমাদের আরও একটা চ্যানেল আছে যেটাতে 350-র মতো সাবস্ক্রাইবার আছে। সো আমরা এই মনিটাইজেশনের এই চক্করের মধ্যে আসলে নাই। তো আমাদের সবসময় এটা হচ্ছে যে ভাই ট্রু অথেন্টিক ইনফরমেশনগুলো স্প্রেড করা মানুষের। এবং ইনফ্যাক্ট যখন আমি ভাবতেছি আপনার নাম তো সবার প্রথমে আসছে, ইনফ্যাক্ট আমি জামান ভাইয়ের কথা বলছি, জামান ভাইকেও হয়তো বা জামান ভাই ম্যানেজারের সাথে কথা চলতেছে, হয়তো বা উনি কোনো একটা শিডিউল পাইলেই আমরা করে ফেলবো। ভাই তো দৌড়ঝাঁপের মধ্যে থাকে, এক সময় শুনি চায় না, তারপরে আবার এই দেশ ওই দেশ, মানে আপনি যে বললেন না টাকার ব্যাপারে যখন থেকে ব্যাক করতেছি, ভাইও যে পিসি বিল্ডারও যেদিকে মুভ করতেছে আমরাও সেদিকে মুভ করতেছি। আমরা এখানে ক্লিয়ারলি বুঝতে পারছি যে মানে এই যে কন্টেন্ট, আমার কন্টেন্টটা থেকে আমি যদি টাকা কামাইতে চাই, এটাকে যদি মনিটারি করতে চাই, টাকা কামানো বলতে টাকা তো আসে তো অবশ্যই, বাট এটা প্রোডাকশন বিল ভাই, টোকেন মানির মতো বলতে পারেন। এটা দিয়ে আপনি কখনো ব্যবসা না, এটা ব্যবসার মতো না। কখন আপনি বড়লোক হইতে পারবেন না, বড়লোক হইতে হলে আপনার দালালি করতে হবে। হ্যাঁ, মানে এইটা দিয়ে বড়লোক হইতে হলে, হ্যাঁ এটা দিয়ে বড়লোক হইতে হলে। আমি আপনার বললাম যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে, অ্যাটলিস্ট টেক ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ করে, আপনি যদি দালালি করেন তাহলে বিল 5 লাখ, আর আপনি যদি দালালি না করেন, অনেস্ট রিভিউ দেন, তাহলে বিলটা 50,000 টাকা। সো হিউজ ডিফারেন্স, জাস্ট ভিডিওর খরচটা 10x। হ্যাঁ, এটা হচ্ছে 50,000 টাকা কিসের? এটা হচ্ছে ভাই ভিডিও প্রোডাকশন খরচটা। হ্যাঁ, প্রোডাকশন খরচ অ্যাওয়ারনেসের জন্য, যে ফোনটার খারাপ কইছে বা এই প্রোডাক্টটার খারাপ বলছে, বাট 2 লাখ মানুষ তো জানছে এটা আছে মার্কেটে। এই অ্যাওয়ারনেসেরও কিন্তু মার্কেটিং এর খরচ আছে অ্যাওয়ারনেসের জন্য, যে নেগেটিভ মার্কেটিং হোক তাও 2 লাখ মানুষ জানুক, সেটার খরচ আছে। সেই খরচটা ধরতে পারেন এইটা, এর থেকে বেশি কিছু না, এর থেকে বেশি কিছু না। আর পার্শ্ববর্তী দেশগুলো নিয়ে যদি আমি, এটা একটু মানে খুব সেন্সিটিভ ডাটা, তাও হ্যাঁ, পার্শ্ববর্তী দেশগুলো যদি ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল দেখেন, তাদের ইউটিউবারদের সাথে, কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে মাল্টিপল টাইম। ওরা আমাদের থেকে ডেফিনেটলি বেশি কামায়। ওদের মার্কেট, নেপালের মার্কেট, পাকিস্তানের মার্কেট, নেপালের মার্কেট শিওর আমাদের মার্কেট থেকে ছোট, আর পাকিস্তানের মার্কেট আমাদের থেকে ছোট হওয়ারই কথা, মানে একটু ছোট, হালকা ছোট। মানে নেপাল অনেক বেশি ছোট, পাকিস্তান একটু হালকা কম ছোট। হ্যাঁ, ছোট। ইন্ডিয়ার মার্কেট অনেক বড়, ইন্ডিয়ার মানে বাংলাদেশের ইন্ডিয়ার মার্কেট অনেক বড়। সো নেপালের কন্টেন্ট ক্রিয়েটররাও আমাদের থেকে অনেক বেশি কামায়, অ্যান্ড পাকিস্তানের কন্টেন্ট ক্রিয়েটররাও, টেক ইউটিউবাররাও, টু বি স্পেসিফিক, টেক ইউটিউবাররাও আমাদের থেকে অনেক বেশি কামায়। ঠিক আছে, গেল। ওরা আমাদের মতন কোয়ালিটি মেনটেন করে না। আচ্ছা, ওদের আমাদের মতন গ্রহণযোগ্যতা নাই। স্টিল ওরা আমাদের থেকে অনেক বেশি কামায়। অ্যান্ড ওই দুইটা চ্যাপ্টার তো বুঝলাম, নেপাল, পাকিস্তান। আমি যদি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়ায় যেসব চ্যানেল লাইক এটিসির মতন একটা চ্যানেল, অর স্যামসংয়ের মতন একটা চ্যানেল, অথবা পিসি বিল্ডারের মতন একটা চ্যানেল, এই সাইজের চ্যানেল আমাদের থেকে, আমরা যা নেই, আমরা যা বিল নেই, সেটার থেকে অ্যাটলিস্ট ভাই মানে 10 গুণ 12 গুণ নেয় এই সাইজের চ্যানেল। অ্যাটলিস্ট 10 গুণ 12 গুণ নেয় আমাদের থেকে। ওদের অ্যাডসেন্সের ইনকামও আমাদের থেকে 2-3 গুণ বেশি অ্যাটলিস্ট। অ্যান্ড ওদের যেই বিলটা, স্পন্সর বিলটা, সেটাও আমাদের থেকে 8-10 গুণ অ্যাটলিস্ট হবে। হ্যাঁ, অ্যান্ড যারা ইন্ডিয়ায় টপ টেক ইউটিউবার, আমার লাস্ট পাওয়ার রিপোর্ট অনুযায়ী 50 লক্ষ রুপি একটা সিঙ্গেল ফোন লঞ্চিং রিলেটেড। হ্যাঁ, মাল্টিপল অ্যাক্টিভিটিস আছে সেখানে, লাইক লঞ্চিং ইভেন্টে থাকা, রিভিউ, আনবক্সিং, কিছু প্রোফাইল পিকচার চেঞ্জ, কিছু এগুলো ডেলিভারেবলস থাকে, এগুলো যারা কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড বিজনেসে থাকে তারা জানে। 50 লক্ষ রুপি একটা সিঙ্গেল ডিভাইসের ক্ষেত্রে। ওই ডিভাইসের ক্ষেত্রে, ওই একই ডিভাইসের ক্ষেত্রে একই কাজ বাংলাদেশেও আরেকজন করছে, আরেকজন টেক ইউটিউবার করছে। সে ওদের তুলনায় মোস্ট প্রবাবলি 39 অথবা 42 গুণ কম পাইছে। 39 অথবা 42 গুণ কম পাইছে বাংলাদেশ আর ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? তো এই হচ্ছে ডিফারেন্সটা। এন্ড বাংলাদেশে একটা জিনিস খুবই চিপ, শ্রম। একই কাজ আপনি, একই ভিডিও এডিট আমার টিম মেম্বার করতেছে মার্কেট প্লেসে, ও পাচ্ছে $100। যদি এশিয়ার একটু উন্নত একটা দেশ থেকে ও করে,
ওই একই কাজ এক্স্যাক্টলি সেম কাজ করে পাচ্ছে $300, ওইটাই যদি একটা ইউএসএ অথবা ইউরোপের লোক করে, নাগরিক করে, তাহলে $1000। এক্স্যাক্টলি একই কাজ, একই স্কিল, একই জিনিস, একই জায়গা থেকে করতেছে, রিমোট। হ্যাঁ, সো এই ব্যাপারটা তো থাকে। সো আমাদের এখানে যেটা বলতেছিলাম, মানে ম্যান পাওয়ার চিপ, খুব অল্প খরচে পাওয়া যায়। এই জন্য বিদেশি কোম্পানিগুলো আইসা এখানে খরচ করতে চায় না, এখানে খরচ করতে চায় না। তারা ওরা আগে থেকে একটা পারসেপশন নিয়ে আসে, ওরা পারসেপশন নিয়ে আসে যে এখানে অল্প খরচে রিভিউয়ার পাওয়া যায়, বাজারে পাওয়া যায় যেরকম সেরকম আর কি। হ্যাঁ, এমন একটা অবস্থা, ইউটিউবার পাওয়া যায়, ঠিক আছে। বাইরের দেশে আপনি কন্টেন্ট ক্রিয়েটর একজনের সাথে, একজন ইনফ্লুয়েন্সারের সাথে আপনি কানেক্ট করতে চান, তো দেখেন জান বের হয়ে যাবে। ওর কত প্রোটোকল আছে, বাবারে বাবা। হ্যাঁ, ওর কত প্রোটোকল আছে, ওর এই প্রোটোকল, সেই প্রোটোকল, ওর এই বাজেট, এই আপনি ভিডিও করবেন, ওর এই টার্মস দিবে, ওই কন্ডিশন দিবে, ঠিক আছে। ওরও লিগ্যাল টিম আছে, ওরও লিগ্যাল টিম আছে। এন্ড ও কন্টেন্ট করলে আপনি যদি শেয়ার করেন আপনার ব্র্যান্ড পেজ থেকে, সেটার জন্য চার্জ আছে। আর আপনি যদি এটাকে মিডিয়া বাইং এর জন্য ইউজ করেন, সেই কন্টেন্টটা মানে অ্যাড রানের জন্য ইউজ করেন, সেটা চার্জ আছে, সেটা বেস চার্জ একটা, এত মাস এক্সটেন্ড করলে আরেকটা, ঠিক আছে। হ্যাঁ, মানে আমি তো মাঝে মধ্যে ভাবি আমরা প্রস্তুত যুগে বসবাস করি, বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা। হ্যাঁ, আদিম একটা যুগে। সো এই কারণে আমাদের বাংলাদেশে টেক ইউটিউবারদের ইনকাম কম ভাই। আমি প্রত্যেকের সবার জায়গা থেকে বলবো, টেক ইউটিউবাররা ভ্যালু পায় না। তারা যেটা প্রোভাইড করে, তারা যে ইনফ্লুয়েন্সটা প্রোভাইড করে, তারা যে কনভার্সনটা প্রোভাইড করে, সেটার ভ্যালু পায় না। এটা আমি মেট্রিক্স দেখেও বললাম, আমি নাম্বার দেখেও বললাম, আমি নিজে বিজনেসম্যান হিসেবেও বললাম যে তারা এই ভ্যালুটা পায় না। অন্যান্য জায়গায় এখান থেকে বাঁচায় অন্যান্য জায়গায় খরচ করতেছে। এখন এখানে হলো বাংলাদেশে একটা কমন জিনিস, শক্তের ভক্ত নরমের জম। হ্যাঁ, সো যারা শক্ত থাকতে পারতেছে তাদের ওখানে খরচ করতেছে, যারা নরম থাকতেছে সেখানে কোম্পানি ঢালতেছে। এবং ইন্টারেস্টিং বিষয়, আমি আসলে যেটা নিয়ে কথা শুরু করছিলাম, যে যখন আমি চিন্তা ভাবনা করছি যে ডিফারেন্ট অডিয়েন্সের বা ডিফারেন্ট জনরার কিছু মানুষজনকে ইনভাইট করে ক্যারিয়ার এন্ড আদার্স জিনিসপত্র নিয়ে কথা হলো, বাট এটা ধরেন ওইরকম ফর্মালি হবে না যে এটিসির নাম এটিসি কেন হইলো বা এই টাইপের জিনিসপত্র আর কি, যাতে আমরা আরেকটু কাইন্ড অফ বলা যেতে পারে যে ন্যাচারাল কনভারসেশন। হ্যাঁ, এবং মজার বিষয় হচ্ছে সবার প্রথমে আপনার নাম তো মাথায় আসছে, এবং আমি ওদেরকে আপনার নাম বলছি, জামান ভাইয়ের কথা বলছি। সো এবং এটার আমার কাছে মনে হয় যে একটা কারণ হচ্ছে যে আপনি বললেন যে 2023-এর পরে আপনার টাকা পয়সার ব্যাপারে চিন্তা ভাবনা চেঞ্জ হয়েছে, কিন্তু আপনার অথেন্টিসিটিটা এখনো একই জায়গার ভিতরে আছে, বা ট্রান্সপারেন্সির যে জায়গাটা। আমি মনে করি ট্রান্সপারেন্সির ক্ষেত্রে, অথেন্টিসিটির ক্ষেত্রে আমরা আরো বেটার হওয়ার চেষ্টা করতেছি। আর আমি চাই আমার গোল এইটা, আমার কোম্পানি নিয়ে অ্যাজ এ লিডার আমার গোল এইটা, আমার কোম্পানিকে আমি এতগুলো বিজনেস করতে চাই, আমি এতভাবে প্রফিটেবল বিজনেস করতে চাই, এতগুলো বিজনেস করতে চাই যাতে সেগুলো দিয়ে আমার অজস্র টাকা আসে আলহামদুলিল্লাহ। অ্যান্ড সেই টাকা দিয়ে আমি এটিসিকে যাতে কোনো সিঙ্গেল মানুষের থেকে একটা সিঙ্গেল টাকা না নিয়ে আমার চালাতে পারি। এটিসি কোনো সিঙ্গেল ক্লায়েন্টের থেকে টাকা নিবে না, কোনো ভিডিও স্পন্সর যাবে না, আমার সেই পর্যায়ে পৌঁছানোর ইচ্ছা। কারো থেকে আমি টাকা নিচ্ছি না, কারোর সাথে অফিসিয়াল কোলাবোরেশন করতেছি না, এর থেকে অথেন্টিক কিচ্ছু হতে পারে না ভাই। না, ট্রু। এবং এটা আমার কাছে মনে হয় যে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো যাই হোক, আমাদের মোটামুটি আজকে প্রায় ঘন্টাখানিকের মতো আমরা কথা বলছি। আজকে আমরা ক্লোজিংয়ের দিকে যাবো, বাট ক্লোজিংয়ের দিকে যাওয়ার আগেই জাস্ট একটা জিনিস একটু শেয়ার করি। ইউজুয়ালি যেটা হয় যে কোনো ভিডিওর ক্ষেত্রে, ইভেন পডকাস্ট বা যে কোনো একটা জায়গাতে, এটা একটা হুক দিয়ে স্টার্ট হয়। আপনি কিছুক্ষণ আগে বলতেছিলাম, আমাদের ভিডিওটার ভিতরে কিন্তু আসলে শুরুতে কোনো হুক নাই, মানে জাস্ট আমরা কথা বলতেছিলাম। আপনি একটা হুক দিতে পারেন, যে আপনি মাইকটা কাছে নিয়ে, আমি আপনার শিখাই ভাই, মাইকটা কাছে নিয়ে, তুষার ভাই দালালি করে কত টাকা পাচ্ছেন, ঠিক আছে, আপনি এটা দিয়ে যদি শুরু করেন খুব খাবে। আচ্ছা, আপনি গালিও খেতে পারেন, পাশাপাশি আমিও খেতে পারি। তো হ্যাঁ, বিষয় হচ্ছে যে এই যে হুকের যেটা বিষয়, এবং আজকে আমরা যতটুকু কথাবার্তা বলছি, আমার কাছে মনে হয় যে আপনার ব্যাপারে অনেকের কিউরিওসিটি আছে, এবং অবশ্যই কিউরিওসিটি আছে। এমন কিছু করি নাই ভাই আমার ব্যাপারে, যে কারণে কিউরিওসিটি আছে, এটা একটা কারণ হচ্ছে যে পজিশনে আপনি আছেন, বা যে জায়গাটার ভিতরে উপরের রহমতে আপনি থাকার সুযোগ হয়েছে, এটা অনেকের জন্য একটা স্বপ্নের মতো একটা জায়গা, যে আমি ওইরকম একটা লাইফ স্টাইল করব। আরো বড় হওয়া উচিত ভাই, আমার মতন ছোট মানুষের আশেপাশে থাকা উচিত না, আরো বড় হওয়া উচিত। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে যে কিছু ইনফরমেশন ট্রু অ্যান্ড অথেন্টিক ওয়েতে ইনশাল্লাহ আমরা শেয়ার করার চেষ্টা করছি। এবং ক্ষেত্র বিশেষে যেটা হয় যে মানুষজন ধরেন মানে এই যে হুক বা এই ভিডিওটা এবং 1 ঘন্টা ধরে
ধরেন অনেকের লাইফে আমার কাছে মনে হয় যে যারা এই ভিডিওটা এই পর্যন্ত শেষ পর্যন্ত আসছে, এই 1 ঘন্টার মানে পার হয়ে গেছে হয়তোবা, সো তাদেরকে তো এমনিতেই অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত। অবশ্যই, কারণ এত লং টাইম ধরে শুনছে, এই বাজে অ্যাটেনশন স্প্যানের টাইমে এটা একটা অ্যাচিভমেন্ট। আপনি নিজের একটা লিখিত সার্টিফিকেট দেন যে না এই দুইটা পার্সনের কথা আমি এতক্ষণ ধরে শুনছি। এবং আমাদের দেশে একটা কমন হইতেছে যে আমি কারোর কাছে কোনো কিছু যখন শোনা শুরু করব, সেখান থেকে আমি ইনস্ট্যান্ট একটা গেইন নিয়ে যাবো। মানে আজকে আমি তুষারের কথা শুনতেছি, মিন্স হইতেছে কালকে আমি একটা এটিসি খুলবো বা ওইরকম একটা জিনিস। হ্যাঁ, এটা ঠিক, বাট জিনিসপত্র কিন্তু এইভাবে কাজ করে না। ধরেন 1 ঘন্টা ধরে আপনি শুনবেন, 2টা কথা আপনার ভালো লাগবে, এই 2টা কথা নোট ডাউন হলে খুবই ভালো হয়। হ্যাঁ, নোট ডাউন, এবং নোট ডাউন করে ফেললে খুব ভালো। সেই 2টা কথাই আপনার লাইফে এরকম একটা চেঞ্জ নিয়ে আসবে যেটার ইম্প্যাক্ট ধরেন মানে আনইমাজিনেবল একটা জিনিস তৈরি হয়। এটা আল্লাহ যদি আমার দ্বারা এমন কোনো কথা বলায় তাহলে তো ভাই ভালো, খুবই খুবই খুশির সংবাদ, যেটা মানুষের লাইফে এত বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। যেটা যদি এমন কিছু থাকে আল্লাহ যদি বলায় আমার দ্বারা, তাহলে তো ভাই আই এম ভেরি মাচ লাকি। আর যদি না বলায়, আরো মানে অন্যান্য ভিডিও আপনাদের চ্যানেলে আমি একটা ভিডিও দেখতেছিলাম, মানে যেটা আসলে বলার চেষ্টা করছি যে ধরেন এই যে আপনি তো নিজে ইউটিউবার এবং আপনি নিজে ইউটিউবে ভিডিও তৈরি করেন, বা মানে ইউটিউবার আমার কাছে একটু মানে কেমন জানি মনে হয়, বাট কন্টেন্ট তৈরি করেন। আমি এখানে একটা একটু বোনাস সেগমেন্ট রাখতে চাই। আচ্ছা, ঠিক আছে, যদি এলাও করেন। হ্যাঁ প্লিজ। আচ্ছা, সো এইখানে এখন শ্রেণীবিন্যাস হয়ে গেছে। হ্যাঁ, আগে ছিল ইউটিউবার, এরপর কন্টেন্ট ক্রিয়েটর আসলো, একটা ফর্মাল নেম। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটরই ছিল, বাট ইউটিউবার ডাকতো আর কি। বাট এখন হয়ে গেছে মাল্টিপল ব্যাপার স্যাপার। ইউটিউবার এক প্রকার হয়ে গেছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট ক্রিয়েশন যারা করতেছে তারা একরকম হয়ে গেছে, টিকটকার একটা হয়ে গেছে, রিলস মেকার হয়ে গেছে একটা, ব্র্যান্ড প্রমোটার হয়ে গেছে একটা। সো অনেক টাইপ। হ্যাঁ, তো এর মধ্যে সবচেয়ে হার্ড হচ্ছে ইউটিউবে আপনার প্রেজেন্স গ্রোথ করা, ইউটিউব চ্যানেল ওঠানো। যত প্ল্যাটফর্ম আছে সবগুলোর মধ্যে ইউটিউব সবচেয়ে হার্ড, এটা সবাই স্বীকার করে, সবাই এটা একমত, এখানে কোনো ইয়ে নেই। সো ইউটিউবার যারা আছে, যাদের প্রাইমারি ইউটিউব, অন্যান্য প্ল্যাটফর্মেও হ্যাঁ এক্সিস্ট করে। সো এদের যে ব্যাপারটা, এদের হচ্ছে সবার প্রোডাকশন কোয়ালিটি হাই, সবার খরচ বেশি, সবারই হচ্ছে ওই যে মানে প্রফিটেবল কিছু না, বুঝছেন, সবারই প্রফিটেবল কিছু না। কারণ কি ভাই, কারণটা একটু অডিয়েন্সের জেনে রাখা উচিত। আমি মনে করি জানার অভাবের কারণে আমরা অনেক জায়গায় রং জাজমেন্ট করি। সো লাইক আপনি ভাবতেছেন ইউটিউবাররা অনেক টাকা কামাইতেছে, না, ইউটিউবাররা কামাইতেছে না। কারণ বাংলাদেশে ইউটিউব যার মনিটাইজেশন অন আছে, ইউটিউব মনিটাইজেশন থেকে যে টাকাটা আসে সেটা দিয়ে ভাই ওনার প্রোডাকশন খরচ উঠে। আমাদের এটিসির আমার যে পার্সোনাল চ্যানেল তুষার ভাই, আমি সেইখানে কখনো মনিটাইজেশন অন করি নাই, কখনো করবো না ইনশাল্লাহ, কারণ আমি পার্সোনালি এটাকে হারাম মনে করি। ঠিক আছে, সো আমি এখান থেকে ইনকাম কোনো নিতে রাজি না, ফেসবুক অ্যান্ড ইউটিউব বোথ। সো এইখান থেকে আমি, এটা তো নাই, এটিসি তো অন আছে, এটিসিতে আমার মাল্টিপল পার্টনার আছে, মাল্টিপল পিপল আছে, মাল্টিপল চিন্তাধারার মানুষ আছে, ওখানে অন আছে। বাট ওখানেও খুব রেস্ট্রিক্টেড করা, লাইক এটার অ্যাড দেখা যাবে না, এটার অ্যাড কখনো আমার চ্যানেলে আসবে না, এটার অ্যাড আসবে না, ফুলি রেস্ট্রিক্টেড করা, স্টিল অন করা। যেহেতু আমি এত ভালো কথা বলে লাভ নাই, অন করা। ওটা একটা সিকিউরিটি পারপাসও আছে। আপনি যদি অন ইউটিউব পার্টনার প্রোগ্রামে না রাখেন, আপনার কিছু ঝামেলা আছে, চ্যানেল সিকিউরিটির ব্যাপার। যাই হোক, হোয়াট এভার, ওইটা আলাদা ব্যাপার। সো আমাদের যা টাকা আসে, এটিসির ইনকাম যা আসে, আমি এখানে ক্যামেরার সামনে ওপেন করে দেখাইতে পারবো, আমি ওই পরিমাণ ট্রান্সপারেন্ট, হ্যাঁ, ওপেন করে দেখাইতে পারবো। ওই টাকা দিয়ে আমাদের পুরো অফিসের পোলাপানের চা মানে নাস্তা আছে না, চা নাস্তার টাকা হইব না, লিটারালি ভাই, জেনুইনলি চা নাস্তার টাকা হবে না, আমার অফিস ভাড়াও হবে না। সো এই তো আমাদের ইউটিউব ইনকামটা, বাংলাদেশের ইউটিউবারদের ইউটিউব ইনকামটা মোটামুটি নন এক্সিস্টেন্ট, এক্সিস্ট করে না। হ্যাঁ, কোনো সিঙ্গেল পার্সন যেটা সিঙ্গেল ক্যামেরা নিয়ে ব্লগ করে, এই ধরনের মানুষের জন্য সাফিসিয়েন্ট হইতে পারে। তখন 1-1.5 লাখ টাকা ধরেন, 1-1.5 লাখ টাকা অনেক ব্যাপার, রাইট? 1-1.5 লাখ টাকা আপনি যখন 15-20 জনের টিম চালান, সেখানে 5 জনের টিম চালাচ্ছি, যার নাই কিছু তারও 4-5 জনের টিম আছে, একটা 2টা এডিটর আছে, একটা সিনেমাটোগ্রাফার আছে, ঠিক আছে, একটা লোক সাথে থাকতে হয় বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন ব্র্যান্ড মিলসের আলাপের জন্য থাকতে হয়। সো এই তখন আমাদের বাংলাদেশের ইউটিউবারদের ইউটিউব থেকে ইউটিউবের টাকাটা নন এক্সিস্টেন্ট বলতে পারেন, এই টাকাটা তারা পায় না। সো মোস্টলি তাদের রিলাই করতে হয় ব্র্যান্ড ডিলসের উপর। সেই ব্র্যান্ড ডিলসের ক্ষেত্রে আমরা যারা নিশে আছি, আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ ব্র্যান্ড ডিলস আছে। যারা নিশে নাই তারা মাসে 1টা পায়, 2টা পায় সর্বোচ্চ, অনেক মাসে আসেও না। হ্যাঁ, সো এই জায়গায় আমাদের অবশ্যই পেইড ভিডিও করতে হয়। আপনি এটিসি বলেন, পিসি বিল্ডার বলেন, অন্যান্য ইউটিউবার বলেন, সবগুলো ভিডিও পেইড। আচ্ছা, এটা একটা হুক হয়ে গেল না? আচ্ছা, যাই হোক, সো সবগুলো ভিডিও পেইড,
পেইড নিয়ে আপনার চিন্তা করতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট পেইড। আপনি যার কথাই বলেন, আপনার চিন্তা করতে হবে বায়াসড কিনা, রাইট, আপনার চিন্তা করতে হবে ও টাকা খেয়ে ওর নিজের ইনফরমেশনটা দিচ্ছে কিনা, হ্যাঁ ও রাইট ইনফরমেশন দিচ্ছে কিনা, টাকা খেয়ে ইনফরমেশন লুকাচ্ছে কিনা, টাকা খেয়ে দোষ লুকাচ্ছে কিনা, বায়াস হচ্ছে কিনা। সো এটিসির ভিডিও পেইড ইয়েস, বায়াসড 100% নো। আমরা যা পাই তা বলি, যা ভালো আছে তা উল্লেখ করি, যা খারাপ আছে তা উল্লেখ করি। অ্যান্ড আমি একটা ইনফরমেশন প্রোভাইডিং সিস্টেম, আমি আপনার বিচারক না। হ্যাঁ, সো ওদিন খালিদ ফারহান ভাই একটা পোস্ট দিছে যে আপনি বাংলাদেশের কোন কন্টেন্ট ক্রিয়েটরকে আপনি চোখ বুঝে বিশ্বাস করেন যে কোনো কিছু কেনার ক্ষেত্রে। সো ওইখানে মানুষের অধিকাংশ মানুষের আনসার আমার কাছে খুব ভালো লাগছে যে ভাই আমি মানে মানুষ নিজেই নিজের ক্ষেত্রে বায়াসড, আর অন্য কাউরে কেমনে বিশ্বাস করুম। কথা ঠিক অ্যাকচুয়ালি ঠিক। সো এখানে অনেকে বলছে যে ভাই আমি সবার থেকে ইনফরমেশন কালেক্ট করি, আমি চ্যাটজিপিটিতে জিজ্ঞেস করি, আমি হচ্ছে রিভিউজ দেখি, আমি বিভিন্ন কমিউনিটিতে দেখি, কোরাতে দেখি, ঠিক আছে, রেডিটে দেখি, দেখে আমি ইনফরমেশন কালেক্ট করে সেই ইনফরমেশন সেটটাকে আমার মতন করে আমি হচ্ছে জাজ করে আমি একটা ডিসিশনে যাই। দিস ইজ দ্য রাইট ওয়ে। আমার ভিডিও দেখেন, আরেকজনের ভিডিও দেখেন, 3-4টা ভিডিও দেখেন, স্পেকশিট দেখেন, একটা ইউজার গ্রুপে যান, কয়টা ইউজারের কথা শুনেন, এগুলো শোনার পরে আপনার যেটা মনে হচ্ছে আপনি সেই ডিসিশন হয়ে যান। না ট্রু, মানে আমি যখন এই নাথিং ফোন কিনছি তখনও কিন্তু আপনার ভিডিও দেখছি, আর একটা এই সেম প্যাটার্ন ফলো করছেন, রাইট? চ্যাটজিপিটির কাছে আমি বলছি যে আমি এই কাজগুলো করি, সো এই প্রসেসরে এটা সাপোর্ট করে যায় কিনা ভাই, এই প্যাটার্নটা ফলো করেন, তাহলে ভাই আপনারে কেউ ঠকাইতে পারবে না, আপনারে কেউ হচ্ছে হার্ম করতে পারবে না, আপনারে কেউ করতে পারবে না। সো আমাদের মানে ইউটিউবারদের সবার পক্ষ হয়ে আমি এটা বললাম যে ভাই ইউটিউব ইনকামটা এই দেশে নন এক্সিস্টেন্ট, আপনি বাইরের দেশের সাথে মিলাতে পারবেন না। বাইরের দেশের আপনি 10টা ভিডিওর মাঝে একটা ভিডিওতে দেখেন টুডেজ ভিডিও ইজ স্পন্সর্ড বাই অমুক তমুক, বাট বাংলাদেশের 10টা ভিডিও যে আজকের ভিডিওটা স্পন্সর করেছে অমুক। কারণ ভাই ওরা ইউটিউব থেকে এক ভিডিওতে কামাইতেছে 20 লাখ টাকা, 15 লাখ টাকা, 10 লাখ টাকা এক ভিডিও থেকে। সেখানে আমার পুরা কোম্পানির পুরা মাসের 10 লাখ টাকা ইনকাম নেই, সব মিলায় ইউটিউব, ব্র্যান্ড ডিলস, ঠিক আছে, সব দোকানদারদের সাথে যেই কাজ সব মিলায় তো আমার 10 লাখ টাকা ইনকাম নেই, অনেক কমের থেকে, ঠিক আছে। সো আমাদের এখানে পেইড হবে। সো পেইড দেখেই আপনি মনে করেন না যে দিস ইজ দালালি, দিস ইজ বায়াসড, সেটা না। আপনি কথাবার্তা শুনে আপনি নিজে জাজ করেন, আপনি নিজে মানুষ হিসেবে নিজের ইন্টেলিজেন্স ইউজ করা উচিত। না ইউজ করলে ভাই তুই কিনিস না, সেটাই খারাপ শোনা গেল। ইউজ করা উচিত, ইউজ করতে পারা উচিত অবশ্যই। কারণ এখন এত মানে সব জিনিস এত হার্ড হইছে, এন্ড মানুষকে ঠকানোর কয়েক হাজার কোটি উপায় তৈরি করে ফেলতেছে। আপনার থেকে যে লোক হচ্ছে আপনার ঠকানোর চিন্তা করতেছে সে অনেক বেশি স্মার্ট, এন্ড সে মানে আপনি চিন্তা করতেছেন যে আপনি একটা দরজা বন্ধ করবেন, সে চিন্তা করতেছে 100টা কেমনে খুলুম মানুষ ঠকানোর, ঠিক আছে। সে আপনার থেকে বেশি হার্ড ওয়ার্কার, সে আপনার থেকে বেশি ফাস্টার, তার নেটওয়ার্কিং আপনার থেকে বেশি, সে আপনার থেকে বেশি চিন্তা ভাবনা করে, ঠিক আছে। সো আপনারও ফাস্ট মুভ করতে হবে, সচেতন হইতে হবে। না খুব ইন্টারেস্টিং, শেষের কথাটা হুকিং হয়ে গেছে, শেষের পার্টটা তুলে প্রথমে দিয়ে দিতে হবে। তো যাই হোক, শেষের পার্ট দিয়ে প্রথমে দিয়ে আসলে বিশেষ কোনো লাভ নেই। এটা আমার কাছে মনে হয় যে এই ভিডিও শেষ পর্যন্ত আসছে অ্যাটলিস্ট কিছু না কিছু নিয়ে যাবে। তো আমি এই রেকর্ডিং চলতে হঠাৎ করে একটা জিনিস মাথায় আসছে, সেটা হচ্ছে আমরা এই কাজ মাঝে মাঝে করি, সবসময় করি না। তো আজকে মনে হচ্ছে একটা কাজ করতে পারি, যে এই ভিডিও শেষ পর্যন্ত দেখে যে 3টা লার্নিং তার কমেন্টের ভিতরে পয়েন্ট করে দিতে পারবে, এবং এই ভিডিও যেই দিন রিলিজ হয়তো বা মাসখানেকের ভিতরে হয়ে যাবে বা 10-15 দিনের ভিতরে হবে কোনো এক সময়। সো রিলিজ হওয়ার পর থেকে 7 দিন, এই 7 দিনের ভিতরে যারা এই কমেন্টের ভিতরে দিবে যে 3টা পয়েন্ট, যে সেখান থেকে কি শিখছে, সেখান থেকে আমরা 3 জনকে চুজ করব, এবং আপনি যদি অ্যালাউ করেন তাহলে এই 3 জনের সাথে আমরা কোনো একটা খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করতে পারি যেখানে আপনি থাকবেন। মোস্ট ডেফিনেটলি, যদি আমার অতিথি হিসেবে তার নিতে চায়, যদি হেরা মনে করে না ওরে নিয়ে লাভ নাই, আমরা নিজেরাই খাই, তাহলে ইটস ফাইন, সমস্যা নাই। যদি আমাকে নিতে চান আমরা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে পারি। এন্ড হচ্ছে যদি র্যান্ডমলি 3 জন সিলেক্টেড হয়, তাহলে আমি হচ্ছে আমাদের যে সেইটেক আছে, আমার যে প্রতিষ্ঠান সেইটেকের পক্ষ থেকে আমি হচ্ছে 3টা লাইক স্মার্ট ওয়াচ গিফট তাদের জন্য। এটা খুবই জিনিস হবে। এবং আরেকটা কাজ করতে পারি, এই 3 জনকে যেহেতু ওরা অনেক পরিশ্রম করবে, আমাদের স্টুডিও এবং অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির যে স্টুডিও আছে সেটা আমরা ঘুরে দেখাই দিতে পারি, যদি চাই আমরা অবশ্যই ইনশাআল্লাহ এটা করব। এবং মজার বিষয় হচ্ছে আজকে যখন রেকর্ডিং করা মানে শুরু করছি, তার আগ পর্যন্ত আমার মাথার ভিতরে আসলে ছিল না এবং যে কি কথা বলবো বা কি বলা যায়। বাট আমি ইউজুয়ালি যেটা হয় যখন রেকর্ডিং থাকে, মানে বিশেষ করে
আমাদের অনেকগুলো ভিডিও রেকর্ড হয় যেখানে আমি কম বেশি থাকতে হয় ক্ষেত্র বিশেষে, ওগুলো নিয়ে অত বেশি চিন্তা ভাবনা করতে হয় না। বাট ক্যারিয়ার ক্র্যাকার্সে যখন ভিডিও করার কথা মাথায় আসে, এটা তো আমি মোটামুটি ধরেন সপ্তাহখানেক আগে থেকেই জানি যে এই পার্সনের সাথে আমার কথা হবে। তো আমি ধরেন তার সম্পর্কে ক্যাজুয়ালি একটু রিসার্চ করার চেষ্টা করি। মানে এমনিতেই তো ওই পার্সনটাকে আমি যদি কাউকে ডিপলি না চিনি বা তার সম্পর্কে আমার আগে থেকে ধারণা না থাকে, আমি তার সাথে যে কথা বলতে পারি না। সো একটা ডিসকমফোর্ট কাজ করে যে ভাই আমি তার সাথে কোন অ্যাঙ্গেলে কথা, আমি তো বুঝতেছি না যে তার থট প্রসেসটা কি। এটা অনেকে পারে যারা প্রফেশনাল ভাবে প্রেজেন্টার হোস্ট, যারা প্রফেশনাল হোস্ট আছে তারা হচ্ছে ভাই এক নজরে আপনার বুঝে নিবে আপনারা কোন জায়গায় কথা বললে আপনি এখনই মানে ফিলস লাইক হোম, আপনি শুয়ে হ্যাঁ ব্রো ঠিক আছে। তো ওই জিনিস যেহেতু এটা তো আমার প্রফেশন না আলটিমেটলি, সো তো ওইটা আমার মাথার ভিতরে ধরুন ব্যাক অফ দ্য মাইন্ড চলতে থাকে। ইনফ্যাক্ট আমি কালকে রাতে অফিস থেকে যাওয়ার সময়, স্টুডিও থেকে যাওয়ার সময় চিন্তা করতেছিলাম, আজকে সকালেও আমি ভাবছি যে আসলে কোন জায়গাটা থেকে কথাটা শুরু করা যাইতে পারে। এবং ইন্টারনেটে অলরেডি আপনার যে ভিডিওগুলো আছে সেগুলো আমি মোটামুটি অল্প স্বল্প করে, বিশেষ করে ইন্টারভিউ, আমি অ্যাকচুয়ালি ভাই খুব কম দাওয়াতে যাই, কয়টা ওই যে বিভিন্ন নিউজের অল্প অল্প হয়তো বা বাইট আছে বা অল্প স্বল্প যেগুলো আছে, আমি ওগুলো একটু জাস্ট দেখে বোঝার চেষ্টা করতেছিলাম যে কোন ইনফরমেশনটা যেটা নাই আর কি। তো ইনফ্যাক্ট আমি এই সাব্বির ভাইকেও বলছি যে তুমি কিছু কোশ্চেন রেডি করো। তো ও মোটামুটি যেই কোশ্চেন রেডি করছে তার ভিতরে ওই এটিসি আর এটিসি রিলেটেড জিনিসপত্র অনেক বেশি চলে আসছে। সো ওটা আমার কাছে অত বেশি মানে মজা লাগতেছিল না। মানে কোশ্চেনগুলো দেখে থাকে না যে আমার নিজের একটা এক্সাইটমেন্ট কাজ করতে হবে, সো ওইরকম এক্সাইটমেন্ট আমি পাচ্ছিলাম না। বাট আল্লাহর অশেষ রহমত, রেকর্ড করা শুরু করছি এবং যখনই আপনার সাথে কথা বলা স্টার্ট করছি অফ দ্য রেকর্ড, তখন মনে হইলো যে মনে হয় এটা ভালো গল্প, আমরা একটা ফ্রুটফুল কিছু একটা বের করতে পারছি ইনশাআল্লাহ। দেখা যাক, এটা অডিয়েন্স ডিসাইড করবে, জাজ করবে। সো ওই সবশেষে এই কথাই যে 3টা পয়েন্ট আকারে লিখে দিতে হবে যে এই এপিসোডটা থেকে কি কি লার্নিং হয়েছে, এবং সেই জায়গা থেকে ইনশাল্লাহ সময় 7 দিন, 7 দিনের ভিতরে একজন মাল্টিপল টাইম লিখতে পারো, কোনো সমস্যা নেই। লিখে ফেললে ইনশাল্লাহ আমরা সেখান থেকে ফাইন্ড আউট করে ফেলবো এবং আমাদের টিম থেকে যোগাযোগ করবে, এবং আশা করি তুষারবার সাথে তোমাদের দেখা হবে। এবং মেইল চেক রাখতে হবে, হ্যাঁ মেইল চেক রাখতে হবে, এটা আবার অনেক সময় হয়। আর ওইদিকে আবার ওই যে তুষার ভাই 3টা স্মার্ট ওয়াচের কথা বলছে, সেটা তো আছে। আর সাথে আমার কাছে মনে হয় যে আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, আমার সবচেয়ে বেশি এক্সাইটিং মনে হতো যে স্টুডিওটা ঘুরে দেখা, যে যেটা আমি সবসময় অন দ্য স্ক্রিন দেখি, বিহাইন্ড দ্য সিন আসলে ঘটনাটা কি ঘটে। সো ওইটা যদি দেখতে পারি তাহলে এটা খুবই খুবই একটা এক্সাইটিং জিনিস হবে। তুষার ভাই সব শেষে যদি আপনি কোনো রিমার্কস দিতে চান, ক্লোজিং রিমার্কস। আচ্ছা, ক্লোজিং রিমার্কস বলতে গেলে ভাই আমি আপনাদের মানে অডিয়েন্স টিজি নিয়ে আমি আমার আইডিয়া নাই অ্যাকচুয়ালি, বাট যারা মনে হয় কম বয়স থেকে প্রোগ্রামিং করতে চায় তারা মনে হয় এখানে বেশি কানেক্টেড আছে, বেশি কানেক্টেড আছে টেকনোলজি বা এই রিলেভেন্ট ফিল্ডের। আমি একটা জিনিস বলতে চাই, আপনি যেই ফিল্ডে কাজ করেন না কেন, স্টার্ট আর্লি প্লিজ, স্টার্ট আর্লি, একদম আর্লি স্টার্ট করেন। এইটার যে কত প্রকার বেনিফিট মানে বোঝানো সম্ভব না আমার দ্বারা। আপনি কাম করেন নাইলে আকাম করেন, কুকাম করেন, তাও কিছু না কইরা থাকেন না, একদম যে ওই যে যেটাকে বলে জড় পদার্থ বলে যেটাকে আর কি, ঠিক আছে, এমন কিছু হয়েন না, কিছু একটা করেন, কিছু একটা অ্যাক্টিভিটি করেন, হোয়াট এভার ইট ইজ। এন্ড আজকে হয়তো এটার কোনো মিনিং নাই, বাট খুব সুন হয়তো এটা আপনার ক্যারিয়ার একটা নতুন রাস্তা, আপনি ফাউন্ডার হবেন এইটার বাংলাদেশে হয়তো বা। সো স্টার্ট আর্লি, হোয়াট এভার, যেটা ভালো লাগে, যেটা চোখের সামনে আছে, শুরু করে দেন। যাই হোক, পানি খেতে খেতে আজকের মতো এখানেই শেষ। সো ইনশাল্লাহ ফিউচারে কখনো দেখা হবে, এবং তুষারবার সাথেও হয়তো ফিউচারে আবার কখনো কথা হবে কোনো বিশেষ কোনো টপিক নিয়ে। আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ, থ্যাংক ইউ।